নমস্কার। স্নেহের ছাত্রছাত্রীরা মানে যারা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের প্রস্তুতিতে একটু সহায়তা প্রদানের জন্য আমাদের এই উদ্যোগ। প্রায় 4-5 বছর ধরে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি। প্রতি বছরই বিভিন্ন বিষয়ের উপরে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শেষ মুহূর্তের প্রস্তুতির অনুষ্ঠান আমরা পরিচালনা করি। বিগত 3-4 বছর ধরে সুব্রত বাবু, মাননীয় সুব্রত অধিকারী মহাশয়, উনি আমাদের স্টুডিওতে আসছেন। প্রথমেই ওনাকে স্বাগত। 2015 সালে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস শুরু হয়েছিল 2025-এ তার শেষ। 2026 থেকে নতুন পদ্ধতিতে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। সেখানে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 12-এরও দুটো পরীক্ষা থাকছে 6 মাস অন্তর অন্তর। যাই হোক, এই শেষ বছরে আমরা স্যারের কাছ থেকে জেনে নেব প্রথমে কোশ্চেন প্যাটার্ন, মানে এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন কি ধরনের থাকছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোথা থেকে কি থাকছে, এবং তারপর স্যারের সঙ্গে যে আলোচনা হয়েছে উনি একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবং তার মডেল আনসার কি হতে পারে, কিভাবে লিখলে ছেলেমেয়েরা একটু বেশি নাম্বার পাবে, কিভাবে ভুলগুলোকে সংশোধন করা যাবে, এড়ানো যাবে, এটাই আমাদের লক্ষ্য হবে আজকের আলাপ আলোচনায়। একেবারে সরাসরি আমরা বিষয়ে প্রবেশ করব। তার আগে স্যার 2-4 কথা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবেন এবং সরাসরি তারপর আমরা বিষয়ে প্রবেশ করব। স্যার নমস্কার। ছাত্রছাত্রীরা, তোমরা বিগত কয়েক বছরের যে আমাদের ক্লাসের যে ভিডিওগুলো দেখেছো, সেখানে স্যার যেটা বললেন আমরা আলোচনা করেছি টপিক ধরে। তোমাদের যে পাঠ্যাংশ যেগুলো আছে, এবারে তোমাদের জন্য একটু আলাদা এবং বলতে পারো সুখবর। আমি স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম এবং স্যারের অনুমতি অনুসারে আমি একটা তোমাদের জন্য সাজেশন সাজিয়েছি। তো বিগত কয়েক বছর টেক্সটের যে পার্টগুলো আছে সেইগুলো গভীরে গিয়ে টেক্সটের লাইন, প্রত্যেকটা শব্দ, কি কি ছোট প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা হয়েছে। তো তোমরা অবশ্যই একটুখানি বলি, হ্যাঁ, যদি কেউ, আপনি বলতেই যাচ্ছিলেন বোধহয়, মানে যদি কেউ টেক্সটের গভীরে একটু প্রবেশ করতে চাও, টেক্সটটাকে ভালোভাবে জানতে চাও, তাহলে পুরোনো বছরের অর্থাৎ গত বছর তার আগের বছরের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখো। এখনো প্রায় 1.5 মাসের মতো সময় আছে। যদি একটু সময় পাওয়া যায় তাহলে তোমরা একটু দেখো, এবং সেইগুলো দেখে যদি তোমরা এতে আসো তাহলে আরো তোমাদের পত্রা এই সাবজেক্টটা বোঝার ক্ষেত্রে বা কোন চ্যাপ্টারে কি আছে, তার যে ক্যারেক্টার গুলো আছে সেখান থেকে কি ধরন হতে পারে, আরো সহজ হবে। আর তোমরা আমাদের এই এতেই পেয়ে যাবে, আমাদের যে চ্যানেল দেখছো চ্যানেল থেকেই তোমরা সব পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের অবশ্যই তোমরা জানো, সবাই জেনে গেছো, তবুও সাবজেক্ট প্যাটার্ন এবং কোশ্চেন প্যাটার্ন এবং সাবজেক্টে তোমাদের কি কি আছে। করোনার সময় 2 বছর হচ্ছে যে একটু রিডিউস হয়েছিল, সেখান থেকে আবার পুরোনো সিলেবাসে ফিরে এসেছে এবং এটাই তোমাদের শেষ। স্যার যেটা বললেন যে 2015 সালে যেটা শুরু হয়েছিল, এই 2025-এ এসে সেই পরীক্ষা যে প্যাটার্ন এবং সেই যে ইয়ার সিস্টেম, এটাই শেষ এবং তোমরাই লাস্ট পথযাত্রী। তো সেখান থেকে আমাদের যে সিলেবাসের ভাগটা রয়েছে সেখানে আছে 40, 40 আর 20। 40 নম্বরে আছে আমাদের গদ্য, পদ্য এবং নাটক। গদ্য থেকে দুটো আসে, একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণম, যেটা পণ্ডিত ত্রিবিক্রম ভট্টের লেখা। আরেকটি আসে, সেটা হচ্ছে বনগতা গুহা, সেটা একটা অনুবাদ করা গল্প, সেটা সহস্র-এক আরব্যরজনী থেকে নেওয়া অনুবাদ করা গল্প। গোবিন্দ কৃষ্ণ মোদক পণ্ডিত, তিনি এবং অধ্যাপক ছিলেন, তিনি সেটা অনুবাদ করে নাম দিয়েছিলেন চোর চত্বরিংশি কথা, 40টি চোরের একটা কথা বা কাহিনী। সেটিকে অনুবাদ করে তিনি তার প্রথম অংশটা আমাদের উচ্চ মাধ্যমিক সাংসদ বেছেছেন, যেটা প্রথম অংশ, তার নাম দেওয়া হয়েছে বনগতা গুহা। ওখান থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে, দুটো থেকেই একটা একটা করে বড় প্রশ্ন আসবে এবং 4 নাম্বারের থাকবে এমসিকিউ, 3 নাম্বারের থাকবে এসিকিউ। তাহলে 5, 4 আর 3, 5, 4, 9, 3, 12 নাম্বার ওখান থেকে আসবে। তবে তোমরা বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই অপশন পাবে দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ করার। তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি তোমরা আর্যাবর্ত বর্ণমটাকেই একটু বেশি পছন্দের তালিকায় রাখবে, কারণ সব ছাত্রছাত্রীরাই স্যার বনগতা গুহাটা যেহেতু একটা মনে রাখার মতো গল্প এবং সেই পুরোনো দিনের লোককথা থেকে দর্শনে শুনে আসছে 40 চোরের কাহিনী, তো এটা খুব সহজেই ছেলেমেয়েরা নিতে পারে এবং লিখতে পারে। যা একটু আলাদা রকম যদি তোমরা এক্সামিনারকে দাও তো স্যার খুব খুশি হবেন। তা বনগতা গুহা থেকে আর্যাবর্ত বর্ণমটা তোমরা চুজ করতে পারো, অপশন দুটোই থাকবে।
নেক্সট বিশেষ করে যারা এই বিষয়ের উপর একটু ভালো নাম্বার স্কোর করতে চায় বা পরবর্তীকালে অনার্স করতে একদম তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তারপরে রয়েছে পদ্যাংশ। পদ্যাংশ রয়েছে তোমাদের গঙ্গা স্তোত্রম, জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রম। শঙ্করাচার্যের তোমরা বাড়ি জানো কেরল, দক্ষিণ ভারতের কেরল জেলার এর্নাকুলম, কেরল রাজ্যের এর্নাকুলম নামক জেলার কালাডি নামক গ্রামে ওনার বাড়ি। পরবর্তীকালে তিনি যোশীমঠ এবং আমাদের একদম নর্থে উত্তরের দিকে চলে আসেন, সেখানে উনি অনেক সাধনা করেন এবং ওনাকে অনেকে শিবের সঙ্গে তুলনা করেন। উনি শিব স্তোত্র এবং আমাদের গঙ্গা স্তোত্র, অনেক স্তোত্র রচনা করেছেন এবং অদ্বৈত বেদান্ত দর্শনের পথপ্রদর্শক আমাদের কাছে উনি। ওনার লেখা গঙ্গা স্তোত্রম রয়েছে। এছাড়াও রয়েছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেবের আমাদের ভারতবর্ষের যে দুই মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, সেই মহাভারতের একটি অংশ। মহাভারতের মোট 18টি পর্ব তোমরা ইতিমধ্যে জেনেছো এবং 18টি পর্বের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম, 25টাকেও তোমরা গণনার মধ্যে রাখবে, 25 থেকে 42তম, অর্থাৎ 25 থেকে 30 6 এবং 30 থেকে 42 12, 12 6 18টা যে যোগ রয়েছে, 18টা পর্ব রয়েছে, সেই 18টা পর্ব নিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতা থেকে তৃতীয় অধ্যায় তার কর্মযোগ। প্রথম অধ্যায় শর্ট প্রশ্ন আসে অর্জুন বিষাদ যোগ এবং এই তৃতীয় অধ্যায়টাও ছোট প্রশ্ন আছে, যে যোগটা তোমাদের পাঠ্যাংশ। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে যে গীতার ভাগগুলি কি নামে পরিচিত, অবশ্যই তোমরা সেখানে উত্তর লিখবে যোগ নামে পরিচিত। প্রত্যেকটা ভাগগুলির সঙ্গে যোগ শব্দটা যোগ রয়েছে এবং প্রথম যে অধ্যায় তার নাম অর্জুন বিষাদ যোগ এবং যেটা তোমাদের পাঠ্যাংশ রয়েছে সেটা কর্মযোগ। কর্মযোগ থেকে বাছাই করা 10টা শ্লোক তোমাদের আছে, ওটা গীতা থেকে নেওয়া। ওইখানেও আগের মতো গদ্যাংশের মতো একই 5 4 3, দুটো থেকে একটা বড় প্রশ্ন পাবে 5 নাম্বার, 4 নাম্বারের পাবে এমসিকিউ, 3 নাম্বারের পাবে এসিকিউ। এবার একটি লাস্ট যেটা তোমাদের 3 নম্বরে যেটা ড্রামা বা নাটক রয়েছে সেটা কিন্তু একটাই, সেখানে চয়েস করার ব্যাপার, কিন্তু সেটা এত সুন্দর একটা নাটক, অনুবাদ করা নাটক। উইলিয়াম শেক্সপিয়র তোমরা জানো উনি সমস্ত নিয়মের ঊর্ধ্বে। উইলিয়াম শেক্সপিয়রের একটা নাটক এ মিডসামার নাইটস ড্রিম, তাকে অনুবাদ করেছেন পণ্ডিত আর কৃষ্ণমাচার্য। তিনি অনুবাদ করে তার নাম দিয়েছেন বাসন্তিক স্বপ্নম, বসন্তকালীন স্বপ্ন। এবারে কিন্তু এটার নামকরণটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই নামকরণের মধ্যে তোমরা বসন্তকালীন স্বপ্ন এটা বলতে পারো, আদারওয়াইজ আমরা যেটা দেখছি মিড সামার নাইটস ড্রিম, সামার মিনস গ্রীষ্মকাল, এখানে যেহেতু এপ্রিল মাসকে বা মে মাসকে একটা টার্গেট করা হচ্ছে, ওই সময় কিন্তু আমাদের বাংলা ঋতু ধরলে বসন্ত চলে আসে, 15 দিন বাংলা মাস ধরলে। তো সেই অনুযায়ী ওখানে একটা বসন্তকাল, বসন্তকাল হচ্ছে যে আমাদের চিরসবুজ একটা কাল, মানে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, বিশেষ করে এখানে যেটা দেখানো হয়েছে প্রেমিক প্রেমিকার একটা গল্প এবং তাদের মধ্যে একটা ভালো লাগার গল্প। পিতার আদেশকে অমান্য করে একজন কন্যা রাজার চোখের উপর চোখ রেখে সে তার পছন্দকে জাহির করতে পেরেছে এবং সে তার নিজের মতামত প্রকাশ করতে পেরেছে। তৎকালীন সমাজের যে নিয়ম, সমাজ ব্যবস্থা, রাজ্যের যে ব্যবস্থা, সেই রাজ্যের ব্যবস্থার সর্বেসর্বা রাজার কাছে গিয়ে একটা কন্যা তার নিজের পছন্দকে বলতে পেরেছে। এটা হচ্ছে যে একটা প্রেমমূলক। তো এটা খুবই ভালো এবং সবাই তোমরা যারা পড়েছো তারা অবশ্যই তোমাদেরও ভালো লেগেছে। এখান থেকে বসন্তকালীন স্বপ্ন থেকে নামকরণ আসে। তোমরা এখানে ব্যাকরণগত দিকটা দিতে পারো, বাসন্তকালীন স্বপ্ন বা নামকরণ সম্পর্কে স্বয়ং শেক্সপিয়র বলেছেন এ রোজ ইজ এ রোজ হোয়াট এভার বিচ নেমড, একটা গোলাপ তো গোলাপি, তার নামে কি আসে যায়। আবার সংস্কৃত নাট্য সাহিত্যে বলা হয়েছে নামকার্যং নাটকস্য গর্ভিতার্থ প্রকাশকম, নামকরণের মধ্যে নাটকের গর্ভের অংশ প্রকাশ পায়, অর্থাৎ যে নাটকটা আমরা পড়ছি তার নামকরণ দেখে কিন্তু আমরা সেই নাটকের মধ্যে কি বিষয় রয়েছে তার কিছুটা আভাস পাই। তো এখানে তোমাদের এই বাসন্তিক স্বপ্নম থেকে থাকবে 5 নম্বরের 2টি বড় প্রশ্নের মধ্যে একটি তোমাদের লিখতে হবে এবং তারপর থাকবে 4 নম্বরের এমসিকিউ, 3 নম্বরের এসিকিউ। তাহলে 3টে 12 করে হলো 24। এবার এই 24 যে 3টে 12 করে হলো 36 হলো, 12 36, এবং তার সঙ্গে 4 নাম্বার থাকবে ভাব সম্প্রসারণ। কোন একটি লাইনের মধ্যে কি ভাব লুকিয়ে আছে তোমরা অবশ্যই বাংলায় পড়েছো, রথযাত্রা লোকারণ্যে মহাধুমধাম, ভক্তরা লুটায় পড়ে পড়িছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো এইরকম কিছু ভাব সম্প্রসারণ, ওটা আমি বাংলার বললাম। এখানে যেমন ধরো ভবন্তী ফাল্গুনে মাসে বৃক্ষ শাখা বিপল্লবা, ফাল্গুন মাসে বৃক্ষ শাখা বিপল্লবা, আমরা যে পর্ণমোচী পড়েছি, পর্ণমোচী উদ্ভিদ, পল্লব মানে পাতা, পাতা থেকে সেটা বিচ্ছিন্ন হয়। আবার এটার আলাদা শ্লেষ অলঙ্কারে গেলে অন্য অর্থ আছে, যেমন নিরশস্য মনোহর
নীরস জিনিস মানুষের মনকে হরণ করে না। নীরস জিনিস যেমন আমরা যদি ব্যাকরণ বলি, আমরা যদি তোমাদের বলি যে আমি আজকে ব্যাকরণ পড়াবো, তোমাদের যে উৎফুল্লতা থাকবে, আমি যদি বলি একটা গল্প বলবো, আরো বেশি তোমাদের উৎফুল্লতা থাকবে। তো নীরস জিনিস মনকে হরণ করে না। আবার নীর শস্য মনোহর, নীর মানে জল, শস্য জল আছে এমন শস্য ক্ষেত্র যেটা মানুষের মনকে হরণ করে। এরকম শ্লেষ অলঙ্কার যুক্ত একই শব্দের দুরকম অর্থ হবে, এইরকম কিছু ভাব সম্প্রসারণ থাকতে পারে। অথবা তোমাদের গীতা থেকে থাকতে পারে ন কর্মণা মনোরম্ভাৎ নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। বা আমাদের পৌরাণিক কাহিনী, গীতার যে পৌরাণিক কাহিনী, গীতাকে ভীষ্ম জননী বলা হয়েছে, গীতাকে মুনিবর কন্যা বলা হয়েছে, অর্থাৎ জন্নু মুনির কন্যা। এই সমস্ত কাহিনীগুলো তোমরা বিগত ক্লাসেও পাবে, এবং আজকে আমি কিছুটা করে প্রশ্ন যেগুলো মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে অবশ্যই পাবে। তো ওখান থেকে তোমাদের ভাব সম্প্রসারণ আসবে। তাহলে আমরা অলরেডি 40 নম্বরের সিলেবাসের একটা ছক আমরা অবয়ব দেখলাম। এরপরে আমাদের আছে 40 নম্বর। সেই 40 নম্বরে আছে একটু সংস্কৃত সাহিত্যের একটা মিনিয়েচার ভার্সন এখানে দেওয়া আছে। মানে ভাস আছেন, কালিদাস আছেন, এখানে শূদ্রক আছেন, এখানে জয়দেব আছেন। এই সমস্ত নিয়ে সংস্কৃত সাহিত্যের তোমাদের মধ্যে 3টে ভাগ করা আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার। ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে আছে তোমার ধরো ভাসের স্বপ্নবাসবদত্তম, শূদ্রকের মিচ্ছকটিকম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। এছাড়াও রয়েছে সায়েন্টিফিক যেগুলো আছে, যেটা হচ্ছে জ্যোতির্বিদ্যার মধ্যে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, আর্যভট্ট, বরাহমিহির। এইরকম সবগুলি থেকে 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে, এবং 3 নম্বরের এমসিকিউ, 2 নম্বরের এসিকিউ। 5 যুক্ত 3 যুক্ত 2 10 নম্বর ওখান থেকে আসবে তোমাদের। তাহলে আমরা 50-এর ঘর কমপ্লিট করলাম। এরপরে তোমাদের থাকবে সংস্কৃত ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে থাকবে আত্মনেপদী পদ বিধান এবং পরস্ময়ী পদ বিধান, এবং থাকবে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের কিছু সিলেক্টেড অংশ থাকবে। প্রত্যয়ের যে ভাগগুলো আছে, তদ্ধিতের মধ্যে আমার একটা ভাগ আছে, তোমরা কৃত্য প্রত্যয়, কৃত প্রত্যয় আছে, কৃত প্রত্যয়ের 5টা ভাগ আছে, তব্য, অনিয়, নদ, যৎ, কপ। এই 5টা ভাগ এখানে তদ্ধিত প্রত্যয় থাকবে। এছাড়া থাকবে কারক এবং বিভক্তি নির্ণয়। কারক নির্ণয় করতে হবে, তৎসহ বিভক্তি নির্ণয় করতে হবে। এবং থাকবে সমাস এবং শব্দ যুগলের অর্থ পার্থক্য। একই রকম শুনতে লাগবে সেই শব্দ, সেই শব্দ যুগল, দুটি শব্দ, তার অর্থের মধ্যে কি কি পার্থক্য আছে। যেমন গিরিশ হিমালয়, আর গিরিশ হচ্ছে যে শিব। এই রকম ভাবে দুটো শব্দ থাকবে, তার অর্থ পার্থক্য করতে হবে। এছাড়াও থাকবে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের সঙ্গে তোমরা সমাসের অনেকটা মিল পাবে। যেমন আমরা যদি বলি স্যার বিনা পানি, বিনা পানিটা আমরা ছোট শব্দ বললাম, এটাকে যখন সমাসে ব্যাস বাক্য করবো, বিনা পানৌ যশাসা, বাংলা বিনা পানিতে যায়, বহুব্রীহি সমাস, সংস্কৃতে বিনা পানৌ যশাসা। তো তোমরা যখন প্রশ্ন দেখতে পাবে এক কথায় প্রকাশে বিনা পানৌ যশাসা, উত্তর হবে বিনা পানি। আবার ওই বিনা পানিটা যদি সমাসে গিয়ে পড়ে, তোমরা ওখানে লিখবে বিনা পানৌ যশাসা, সেখানে বহুব্রীহি সমাস। এই এক কথায় প্রকাশ থাকবে। এছাড়াও তোমাদের থাকবে ভাষা তত্ত্ব। তাহলে ব্যাকরণটা থাকবে 20 নম্বরে, 50, 20, 70-এ আমরা চলে গেলাম। এছাড়াও থাকবে ভাষা তত্ত্ব। ভাষা তত্ত্বের মধ্যে থাকবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। আমাদের যে ভারতবর্ষে আর্যরা প্রথম প্রবেশ করেন, সেখানে ইন্দো মানে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, বা সিন্ধু উপত্যকার তীরে কিছু কিছু মানুষের বসবাসকারী সেখানকার ভাষা, এবং ইউরোপের যে ভাষা, সেই দুটি ভাষাকে সমন্বয়ে একটা ভাষা তৈরি হয়েছিল, ইন্দো ইউরোপীয় ভাষা। এর আবার 10টা শাখা আছে, আর্মেনীয়, আলবানীয়, বাল্টোস্লাভিক, এইরকম 10টা শাখা আছে। এই 10টা শাখার মূল দুটো শাখা হচ্ছে কেন্তুম আর শতম, এই দুটো ভাগ আছে। এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে 5 নম্বরের একটা প্রশ্ন আছে। এছাড়া রয়েছে তোমাদের অনুবাদ এবং প্যারাগ্রাফ রাইটিং। অনুবাদ তোমরা 11-এ যেটা করেছো, সেটা হচ্ছে 11-এ ছিল একটু সহজ স্যার, বাংলা থেকে সংস্কৃত থেকে বাংলায়, অর্থাৎ সংস্কৃত পড়েছে সেখান থেকে বাংলায় কিছু, এবং এখানে যেটা থাকবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হবে। এবং সেখানে তোমাদের সিলেবাসে দেয়াই আছে স্ট্রিক্টলি ফর পঞ্চতন্ত্র অ্যান্ড হিতোপদেশ। তোমরা যে ছোটবেলায় যে তলস্তয় গল্প সমগ্র বা ছোটদের যে নীতি কথামূলক গল্পগুলো পড়েছো, সেখান থেকে ওই দুটোর মধ্যে একটা অবশ্যই পাবে। এই নিয়ে তোমাদের মোট 80 হচ্ছে। এরপর তোমাদের থাকছে 20 নম্বরের প্রজেক্ট। প্রকল্পটা তোমরা মানে ইতিমধ্যেই সম্পন্ন করেছো, প্রজেক্টটা তোমরা অবগত আছো। আমরা তোমাদের যে মূল যুদ্ধের বিষয় এখন যেটা তোমাদের এখন এইচএসএ যেটা তোমরা সম্মুখীন হবে যে পরীক্ষার, সেই পরীক্ষার এবার আমরা সংস্কৃত বিষয়ের একদম মূল টপিক প্রথম দিক থেকে আমরা ফিরে যাচ্ছি। প্রথম দিকে
তোমাদের রয়েছে বনগতা গুহা। প্রথম আমি পছন্দের অপশনের দিকেই গেলাম। বনগতা গুহা থেকে প্রশ্ন আসতে পারে এই বছরের জন্য, অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহম আরোহ। মহিরুহ শব্দের অর্থ কি, কে কেন মহিরুহে আরোহণ করলো, মহিরুহে আরোহণ করে সে কি দেখলো। তো তোমরা যারা এই সাবজেক্টটা নিয়ে আরো বেশি একটু নাম্বারের আশা করতে পারো, সবসময় স্যার পার্ট মার্কিং গুলো আমাদের ছাত্রদের ক্ষেত্রে সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সমস্ত বিষয়ের ক্ষেত্রে যখন তুমি দেখতে পাবে যে একটা প্রশ্নের মধ্যে পার্ট পার্ট করা আছে, তুমি একটা 5 নম্বরের বড় উত্তর দিলে এবং সেটার মধ্যে যদি ভাগ ইন্ডিকেট করাই থাকবে, তোমাকে ওই লেখার মধ্যে এক্সামিনারকে 1 দিতে হবে বা 2 দিতে হবে। তো সেখানে নাম্বার পাওয়ার তোমাদের সম্ভাবনাটা বেশি, এবং সেই ব্যক্তি মানে সেই প্রশ্নগুলো কতটা নৈর্ব্যক্তিক হয়ে যায়, সেখানে সেই প্রশ্নের অ্যান্সার তুমি সঠিক লিখলে তোমাকে সঠিক এবং পূর্ণ নাম্বার দিতেই হয়। তো সেক্ষেত্রে অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহম আরোহ, এখানে বলেছে একজন ব্যক্তি, অসৌ কেউ একজন, সে খুব সপদি শীঘ্রই, নিকটবর্তী কাছাকাছি, মহিরুহ, মহিরুহ মানে হচ্ছে একটা বড় গাছ। তোমরা এখানে এই পাঠ্যাংশটা পড়লেই বুঝতে পারবে যে মহিরুহে যে চড়েছিল, এখানে প্রশ্ন আছে যে কে মহিরুহে চড়েছিল, সেটা অবশ্যই গল্পের যে নায়ক অলিপর্বা। এবার এই মহিরুহে চড়ার মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কি, কি কারণে সে একটা বড় গাছে চড়ে ফেললো। সে তো গিয়েছিল কাঠ কাটতে, একজন কাঠুরিয়া এবং জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, গিয়ে সে বড় গাছে উঠলো কেন। তো কাঠ কাটতে গিয়ে কাঠুরিয়ার কিন্তু এখানে এর পরে আমরা আলোচনা করবো যে ওই বনগতা গুহার যে নায়ক তার চারিত্রিক বিশ্লেষণগুলো, তো সেখানে তার অনেক দূরদৃষ্টির ব্যাপার আছে। একজন সাধারণ কাঠুরিয়া জঙ্গলের মধ্যে ধুলো উঠতে দেখে সে ভেবেছিল এই জঙ্গলের মধ্যে ওই ধুলোটা ঘোড়ার পায়ের দ্বারা উঠছে, এবং সে এটাও ভেবেছিল যে এই জঙ্গলের মধ্যে হয় রাজশহরীরা, রাজার লোক, অথবা দস্যু দলেরা আসতে পারে। তো সে দুটোকেই সম্মুখে রেখে, দস্যু দল অর্থাৎ বেশি বিপদটাকে সম্মুখে রেখে সে একটা ঘন পাতা দিয়ে ঘেরা মহিরুহে ওঠার চেষ্টা করেছিল। অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহম আরোহ। মহিরুহ শব্দের অর্থ কি, মহিরুহ শব্দের অর্থ হচ্ছে বিরাট বড় একটা গাছ। এবং কে কেন মহিরুহে আরোহণ করলো, কে আরোহণ করলো অর্থাৎ অবশ্যই অলিপর্বা আরোহণ করলো। এবং কেন আরোহণ করলো না, সে ভেবেছিল যে দস্যু দল আসছে বা যে ঘোড়শহরীরা আসছে তারা অবশ্যই দস্যু দল হতে পারে। তাহলে তাকে সেখানে যদি জঙ্গলের মধ্যে দস্যু দল আসে, জঙ্গলের মধ্যে দস্যু দল আসার কারণ হতে পারে দস্যুদের কোনো চৌর্য সম্পদ জঙ্গলের মধ্যে তারা আচ্ছাদন করে রাখবে, এবং সেই গোপন সম্পদের ঠিকানা যদি কেউ পায়, চোরদের ক্ষেত্রে ভীষণ বিপজ্জনক হবে। তারা যেভাবেই হোক এতদিনে তাদের যতটুকু পরিশ্রমী হোক, তাদের যেহেতু ওটা বৃত্তি, ওটা জীবিকা, তারা যেটা সঞ্চয় করবে সেটা অনায়াসেই বিলুপ্ত হয়ে যাবে। সেই সাক্ষী তারা রাখতে চাইবে না। অলিপর্বা কিন্তু সেটা জানতো। অলিপর্বার দূরদৃষ্টি, তার যে বুদ্ধিদীপ্ততা, সে সেই সমস্ত কাজে লাগিয়ে সে একটা গাছের মধ্যে উঠে গেল। তাহলে মহিরুহে কেন আরোহণ করলো? অলিপর্বা ভেবেছিল যে সে যদি এখানে থাকে তখন তার প্রাণের সংশয় হতে পারে। তো আমরা টেক্সট থেকে যদি তোমরা কোটেশন ব্যবহার করো যে চোরাংস্তু সমীপাগতান প্রেক্ষ অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহম আরোহ, চোরেদের কাছে আসতে দেখে সে একটা কাছাকাছি খুব গাছে একটা ঘন পাতা দিয়া, ওখানে টেক্সটে আছে যস্য শাখাস্তথা, যে গাছের শাখা পোশাকা ছিল, বিপুলা বিপুল অনেক, পল্লব ঘনা চ আসন, পল্লব ঘন ঘন ঘনা বহু বচন করা আছে, অর্থাৎ অনেক পাতা দিয়ে, ঘন ঘন পাতা দিয়ে ঘেরা এমন একটা গাছ ছিল। যথা তত্র স্থিত অয়ং স্বয়ং কস্যাপি দৃষ্টিগোচর ন হবে, যেখানে সে থাকলে অয়ং সে নিজে, কস্যাপি কারো, সে কারো দৃষ্টিগোচরে আসবে না, অর্থাৎ তাকে কেউ দেখতে পাবে না। কিন্তু অলিপর্বা এমন একটা জায়গা বেঁচেছিল, অলিপর্বা তার আশেপাশের ব্যাপারগুলো দেখতে পাবে, সে দেখতে পাবে, কিন্তু ঘন পাতার মধ্যে তাকে কেউ দেখতে পাবে না। তো চোরগুলো যখন আসে তখন সে এইদিক ওইদিক ঘুরে একটা প্রচ্ছন্ন জায়গা খোঁজার জন্য অলিপর্বা খুঁজছিল। তো টেক্সটে যেটা দেওয়া আছে, তত অস্বাবিদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লব্ধুম, প্রচ্ছন্ন নিজেকে ঢাকার জন্য কিছু একটা জায়গা দেখার জন্য, সর্বত দৃশং ব্যাপারয়ং, চারিদিকে সে দৃষ্টি খুঁজতে লাগলো বা দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এবং চোরাপক্রমণং, চোরগুলো যতক্ষণ না যায়, যাবৎ ক্ষেমন নিভৃত তিষ্ঠে, যতক্ষণ পর্যন্ত সে নিভৃত থাকতে পারে এইরকম একটা জায়গা সে খুঁজেছিল। এই প্রশ্নের পরের পার্ট হচ্ছে যে মহিরুহে আরোহণ করে সে কি দেখলো। অলিপর্বা যে গাছে একটা উঠে পড়লো, সে তো প্রথম তো সে দেখার জন্য ওঠেনি, সে প্রথম নিজেকে বাঁচানোর জন্য উঠেছিল। উঠে সে এমন একটা জায়গায় ছিল যা তার কাছাকাছি দেখলো যে
একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টা টেক্সটে তোমরা পড়েছো অবশ্যই, ঋজু উন্নতস্য যস্য শিখরম মনোজস্য দুরাসদমাসি। ঋজু শব্দের অর্থ হচ্ছে খাড়া, তোমরা এই শব্দগুলোকেও মনে রাখবে যদি শব্দ তুলে প্রশ্ন আসে। ঋজু এবং উন্নত মানে উঁচু, খাড়া এবং উঁচু এমন একটা পর্বত, যস্য শিখরম যার শিখরটা একদম টপ অফ দ্য হিল, যে একদম উঁচুতে, সেই শিখরটা মনোজস্য দুরাসদমাসি মানুষের ক্ষেত্রে দুর্গম। দুর্গম শব্দটা তোমরা আগে অবশ্যই অনেকবার পড়েছো, বা নজরুল ইসলামের কবিতায় আছে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো এই দুর্গম এমন এক দুর্গম দুঃযুক্ত গম যেখানে গমন দুঃসাধ্য, সেই রকম একটা পর্বত যার মাথাতে আমাদের পৌঁছানো মানুষের ক্ষেত্রে অসম্ভব। সেই পর্বতটা কিন্তু চোরেরা বেঁচেছিল। বেছে তারা কি করলো, মানে অলিপর্বা কি দেখলো, যে তে হয়স্থা, এখানে হয়স্থা, হয় মিন্স হচ্ছে ঘোড়ার একটা প্রতিশব্দ। অনেক সময় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যে ঘোড়ার দুটো প্রতিশব্দ পাঠ্যাংশ অবলম্বনে লেখো। তোমরা এখানে প্রথম লিখবে হয় এবং দ্বিতীয় আরেকটা আছে সপ্তয়। তো এই সপ্তয় দীর্ঘগুল্ম শাখা সুবদ্ধ বলে এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে হয়, এই যে এখানেই আছে, যেটা অলিপর্বা প্রথম লক্ষ্য করেছে। হয়স্থা শৈলস্য পাদম আসাধ্য অবারোহণ, তারা যে সমস্ত ঘোড়সওয়ারের এসেছিল তারা পর্বতের পাদদেশে এসে নেমে পড়লো, ঘোড়া থেকে নামলো। অলিপর্বা চ তান গণয়িত্ব বিংশতি দয়ম এতান অজানাত। অলিপর্বা সেটাকে গণনা করে তারা দ্বিবিংশতি অর্থাৎ 40 জন সংখ্যায় ছিল, সেটা অলিপর্বা জানতে পেরেছে। তোমরা কিন্তু অবশ্যই এই কোটেশনগুলো দিয়ে তারপরে এই লাইনগুলোর ব্যাখ্যাগুলো করবে, সেই জন্য আমি লাইনগুলো বলছি। তারা পর্বতের পাদদেশে এসে নামলো এবং তারা নিজেদের ঘোড়াগুলি থেকে দৃঢ় মানে শক্ত গুল্মের শাখায় বেঁধে দিয়ে এই ঘোড়ার যে বলগা ছিল বলগাগুলো খুলে দিয়ে তার পিঠ থেকে বস্তাগুলো নিয়ে তারা নিজেরা সবাই লাইন ধরে দাঁড়ালো এবং একজন তাদের মধ্যে সর্দার ছিল। তোমরা অবশ্যই এখানে যে মন্ত্রটা, যেটা অলিপর্বা একজন সামান্য কাঠুরিয়া কণ্ঠস্থ করেছিল, তোমরা যেহেতু দ্বাদশ শ্রেণীর ছাত্র তোমরাও এটা কণ্ঠস্থ করেছো নিশ্চয়ই, এই মন্ত্রটা কিন্তু তোমরা প্রত্যেকটা অলিপর্বার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে দেওয়ার চেষ্টা করবে। এটাতে কি হয় স্যার, এই মন্ত্রটা দিলে একটা কোটেশনের মতো খাতাটা খুব সুন্দর সাজানো হলো, দুটো লাইনের একদম সমান সমান শব্দ দিয়ে এবং অক্ষর গণনা করে মন্ত্রটা তৈরি করা আছে। স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দারমিদম বিবৃতম কৃপয়া কুরু। হে কার্তিক দেবতা, এই দরজাটিকে দয়া করে খুলে দিন। এই দৃশ্যটা কিন্তু অলিপর্বা দেখলো এবং তোমরা দেখবে একজন সামান্য কাঠুরিয়া, তার কিন্তু কোনো রকম অভিসন্ধি ছিল না যে চোরেরা কি কার্যকলাপ করে সে দেখবে, তার অভিসন্ধি ছিল সে নিজেকে বাঁচাবে। কিন্তু দৈবক্রমে সে সেটা দেখলো এবং সেই মন্ত্রটাকে ধীরে ধীরে আবৃত্তি করে সে কণ্ঠগত করলো। পরবর্তীকালে ওই কণ্ঠগত মন্ত্র দিয়ে সে ওই গুহার দরজা খুলতে সক্ষম হয়েছিল এবং তার ভাগ্যের রেখা, তার দৈনিক জীবনযাত্রা পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে অলিপর্বা কি দেখলো এখানে, যদি হয় প্রথম থেকে ওটা বলবে, ওটা লিখবে, লেখার পর কোটেশনটা দেবে, মন্ত্রপাঠটা দেবে এবং অলিপর্বা দেখলো এই পদ্যটা পড়া মাত্র একটা গুহার দরজা খুলে গেল, যেটা দিয়ে প্রথমে একটা রাস্তা দেখা গেল। সেই রাস্তা দিয়ে সমস্ত অনুচরদের প্রবেশ করতে দেখার পর এই যে 40 জনের মধ্যে একজন বিশেষ আকৃতির সর্দার ছিল, সেই সর্দার নিজেও প্রবেশ করলো। স্বয়ংপি প্রবিষ্ট দ্বারঞ্চ শতএব সংবৃতম, এবং দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এই যে লাইনটা দ্বারঞ্চ শতএব সংবৃতম, প্রশ্নকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, প্রশ্ন যদি একই রকম উত্তর থাকবে বা একই উত্তর থাকবে, প্রশ্ন ঘুরিয়ে আসে, তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলেও দেখতে পাবে যে দ্বারঞ্চ সপদি এব সংবৃতম, কোন দ্বার, ঘটনাটি বিশদে বর্ণনা করো। একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, কোন দরজা বন্ধ হলো? তাহলে এই দরজাটাই বন্ধ হলো, যেই দরজাটা সর্দার ঢুকে যাওয়ার পর, সর্দার সেই গুহার মধ্যে প্রবেশ করার পর সপদি নিজে নিজেই একটা দরজা বন্ধ হলো। তাহলে এর ঘটনাটা বিশদে বর্ণনা, অর্থাৎ এর আগে যে ঘটনাটা তোমরা শুনলে যে কিভাবে দরজার কাছে এলো সবাই, কিভাবে অলিপর্বা লুকিয়ে পড়লো, এই একই উত্তর হবে, প্রশ্নটা আলাদা হয়। এটা আমরা প্রথম একটা প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট হচ্ছে যে বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্র বর্ণনা করো। আমরা জানি এখানে অলিপর্বা হচ্ছে যে এই গ্রন্থের, এই গল্পের নায়ক। এখানে নায়কের যে চরিত্র, কেন্দ্রীয় চরিত্র নায়ক, নায়কের চরিত্রকে আলোচনা করতে হবে, অর্থাৎ নায়কের মধ্যে কি কি ভালো গুণ দেখতে পাই। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নায়ক একজন কাঠুরিয়া হলেও সে পরবর্তীকালে সে তো চুরির সম্পদ নিয়ে গিয়ে সে তার দিনকাল যাপন করেছে এবং
সে একটা আর্থিক আনুকূল্যের দিকে গেছে, তার চাওয়া পাওয়ার সমস্ত তার অভিলাষের বিষয়গুলিকে সে পূরণ করেছে। এইরকম দেখতে গেলে আমরা মহাভারতের কর্ণকেও দেখতে পারি, যে কর্ণ জন্মসূত্রে সূর্যের পুত্র, কুন্তির পুত্র, কিন্তু সে একটা এমন সূত্রের বাড়িতে তার জন্ম, পরবর্তীকালে তাকে অঙ্গরাজ্য দান করা হয় এবং সেখান থেকে তিনি আবার দাতা কর্ণ হয়ে ওঠেন। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে অলিপর্বা চরিত্রের মধ্যে যেটাকে দেখলে তোমাদের মনের এই দ্বিধাটা কাটবে। যেমন স্যার, অলিপর্বা এমন একজন কাঠুরিয়া হতদরিদ্র ব্যক্তি, পিতার সম্পদ পাওয়ার পর তার দাদা তার চোখের সামনে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে নগরের ধনী বণিকের কন্যাকে বিবাহ করে তিনি তার উচ্চ পর্যায়ে চলে যান। কিন্তু অলিপর্বা রোজ কাঠুরিয়ার জীবনযাপন করেও যখন সে গুপ্ত সন্ধানটা পেয়েছে, তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়েছে, তার মধ্যে লোভ নেই। তাহলে অলিপর্বা চরিত্রের একটা ভালো দিক হচ্ছে লোভহীনতা বা সততা। তার মধ্যেও সে যেখান থেকে সেটা নিয়ে এসে অলিপর্বা হত দরিদ্রের মধ্যে জীবন কাটাতে থাকলেও সে কাষ্ঠ ছেদন করতো, নগরে নিয়ে আসতো, বিক্রি করতো, একটা কুটিরে বসবাস করতো, স্ত্রী পুত্রদের নিয়ে সে দিনকাল যাপন করত। অথচ এর পূর্ববর্তী গল্পের মধ্যে কোথাও অলিপর্বার মধ্যে একটু অসৎ ভাব আমরা পাইনি। নেক্সট হচ্ছে দৈব অনুকূল লাভ। অলিপর্বা চরিত্রের দ্বিতীয় পর্যায়ে, যেহেতু তোমরা প্রশ্নে এগুলো উল্লেখ করবে, দ্বিতীয় পর্যায়ের পয়েন্ট হচ্ছে দৈব অনুকূল লাভ। অলিপর্বার মধ্যে যে প্রচুর পরিমাণে শিক্ষা ছিল, মুখস্থ বিদ্যা ছিল, বা সে অভিসন্ধি ছিল যে সে মন্ত্র মুখস্থ করবে, এমন কিছু ব্যাপার নয়। সে এমনিই লুকিয়েছিল। বহুদিন যাবৎ দরিদ্রতায় তার জীবন যেন এমনই আড়ষ্ট হয়েছিল, আমরা ভাবি যে ওপরওয়ালা বা ঈশ্বরও বা চেয়েছিলেন অলিপর্বা তার আর্থিক অবস্থার দিকে একটু ফিরে যাক। তাই জন্য সে ওখানে গিয়ে এমনই ঘটনাক্রমগুলো পরপর সাজানো হয়ে যায়, অলিপর্বা এসে লুকিয়ে পড়ে, সে দেখে, গুপ্ত সন্ধান পায়, গুপ্ত ধনের সন্ধান পায় এবং সেখান থেকে সে বড়লোক হয়ে ওঠে। এটা যেন অলিপর্বার চরিত্রের একটা দিক, যেন সে দৈব অনুকূল লাভ করেছিল। নেক্সট পয়েন্ট 3 নম্বর হচ্ছে দূরদর্শিতা। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে একজন কাঠুরিয়ার দূরদর্শিতা কত দূর হতে পারে, যে ধুলো দেখে ভাবতে পারে ঘোড়ার পায়ের খড়ির দ্বারা হচ্ছে, এবং সে ধুলো দেখে অনুমান করতে পারে এত ধুলো আসছে, যেমন এখানে দস্যু দল আসতে পারে, তারা আসলে আমাকে হত্যা করতে পারে বা বন্দি করতে পারে, আমার নিজের প্রাণ সংশয় হতে পারে, আমি তাহলে এখান থেকে প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে পড়ি। এইটা একটা কাঠুরিয়ার ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ব্যাপার। অন্য কাঠুরিয়া হলে বা আমরা অন্য স্বাভাবিকভাবে যদি কল্পনা করি, একটা কাঠুরিয়া সে নিজেকে বাঁচানোর জন্য এত কিছু আপ্রাণ চেষ্টা করতো না, সে হয়তো হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতো। এটা কিন্তু অলিপর্বার ক্ষেত্রে দূরদর্শিতা। পরবর্তী হচ্ছে স্মৃতি প্রখরতা। অলিপর্বার স্মৃতি এতটাই ছিল যে মন্ত্রটা তোমরা অনেকবার মুখস্থ করেছো, স্কন্দরাজ নমস্তে অস্তু। তো অলিপর্বা সেই মন্ত্রটি একদম নিখুঁত ভাবে উচ্চারণ করে গুহার দরজা খুলতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীকালে সেই গুহার দরজা খুলে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। তোমরা যদি এই মনকথা গুহা তোমাদের পাঠ্যাংশের বাইরেও চৌরচত্বরিংশী কথার একটু দিকে যাও, একটু গল্প শোনো, সেখানে অলিপর্বার দাদা যে কশ্যপ, সে কিন্তু লোভের জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করে গুহা থেকে বাহির হওয়ার মন্ত্র ভুলে গিয়েছিল। কিন্তু অলিপর্বার মধ্যে লোভ ছিল না, সে খুব সযতনে পরের বেরোনোর মন্ত্রটাও, গুহা থেকে বাইরে আসার মন্ত্রটাও তার মধ্যে ছিল, সে সেটা বলে বেরিয়ে আসতে পেরেছে। এই স্মৃতি শক্তিটা কিন্তু অলিপর্বার মধ্যে ছিল। এবং অগাধ ধৈর্য ক্ষমতা। বিপদ আসলে আমরা সবসময় ধৈর্য হারিয়ে ফেলি, তো সেই বিপদের মধ্যেও অলিপর্বার ধৈর্য ছিল। সেই মুহূর্তেও সে কোনো রকম বিচলিত হয়নি এবং চোরগুলি চলে যাওয়া পর্যন্ত সে একই জায়গায় স্থির হয়ে ধৈর্য ধরে গাছের মধ্যে বসেছিল। সে অত কার্যকলাপ দেখেছে, সমস্ত কিছুর মধ্যেও তার ধৈর্যটাকে কিন্তু আমরা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে উল্লেখ করতে পারি। এবার হচ্ছে লাস্ট পয়েন্ট, তার লোভ সম্বরণ। সে অত সম্পদ দেখেছে, তোমরা টেক্সটে দেখবে কনকস্য রজতস্য স্থূল স্থূলান শলাকান দদর্শ। সোনা এবং রূপার মোটা মোটা বাট দেখতে পেয়েছিল, চীনের নামি দামি কাপড়, চীনের নামি দামি বস্ত্র এবং অনেক খাবার, মহার ঘনাং চীনাংশু কানাং, বিভিন্ন কিছু দেখেও তার লোভ সম্বরণ করেছিল। তার 3টি গাধা যতটুকু বইতে পেরেছে সে ততটুকু নিয়ে বাড়ি ফিরেছে। এটা হচ্ছে যে অলিপর্বার চরিত্রের একটা দিক বা অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য। পরবর্তী পয়েন্ট হচ্ছে বনগাতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা। গদ্যাংশ যখন তুমি নামকরণের সার্থকতা বিচার করতে যাবে, তখন তোমাকে কিন্তু পুরো গদ্যাংশের যে বিষয়বস্তু তার সারসংক্ষেপটাকে উল্লেখ করতে হবে।
অর্থাৎ একটা গদ্যের মধ্যে তুমি কি কি বিষয় পাচ্ছ, সেই বিষয়টা কতটুকু নামের সঙ্গে সার্থক হয়েছে প্রতিটা জায়গায় দেখাতে হবে। তো তোমরা এই ক্লাসে এই গণকথা গুহার অনেকটা কাহিনী শুনলে, অলি পর্বার জীবনযাত্রা শুনলে, অথবা সেখান থেকে তোমরা দেখতে পাবে যে গণকথা গুহার যে নামকরণ যেটা, অর্থাৎ যে কাহিনী, সেই কাহিনী অনুযায়ী বনের মধ্যে থাকা একটা গুহা, সেই গুহাকে কেন্দ্র করেই একটা মানুষের সারাদিন সকালবেলা উঠে ভোরবেলা 3টি গাধা নিয়ে কাঠুরিয়ার জীবনযাত্রা শুরু হয়েছে, এবং সেই গল্পের শেষ হচ্ছে সে বন থেকে তার কিছু আহরিত সম্পদ, চোরেদের থেকে নেওয়া সম্পদ কাঠ দিয়ে ঢাকা দিয়ে সে নগরের দিকে নিয়ে আসছে। অর্থাৎ তার সারাদিনের কাহিনীটাই কিন্তু একটা বনের মধ্যে। তাই বনকথা এবং গুহা, অর্থাৎ গুহার কিছু অর্থ অংশ তো আমরা এখানে পেয়েছি। বনকথা গুহা এটা তোমরা বিগত ক্লাসগুলিতে দেখলে আরো ভালো করে দিতে পারো। এবার পরের প্রশ্ন হচ্ছে যে লাস্ট প্রশ্ন, যেটা বনকথা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ এবং অলি পর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। আমরা কশ্যপ বা যেটাকে আমরা অন্য গ্রন্থে কাসিম পাই, আর আলী বাবা আমরা মুখে মুখে বলি, এখানে দিয়েছে অলি পর্বা। এই দুই ভাইয়ের আর্থিক অবস্থা কিন্তু প্রথমের দিকে সমান ছিল। তোমরা যদি প্রথমে টেক্সটের প্রথমে দেখতে পাও, একদম প্রথমে শুরু হয়েছে পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলি পর্বা চেতি সহদর বসতস্ম। যেহেতু তোমরা এই প্রশ্নের মোকাবিলা করবে, তোমরা প্রথমে কিন্তু যিনি স্রষ্টা তার সম্পর্কে দুটো একটা লাইন লিখবে। যেহেতু 5 নাম্বারের মধ্যে তোমাদের 120 থেকে 150 শব্দের মধ্যে আমাদের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, এবং শুরুতেই তোমরা কিন্তু অবশ্যই করবে যিনি লিখেছেন গোবিন্দ কৃষ্ণ মোদক, যে তিনি একজন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ দিকপাল। তিনি সংস্কৃত সাহিত্যকে, যাতে সংস্কৃত একটা না মৃত ভাষা বলে হয় প্রচারিত হয়, এবং আমরা ভাবি যে সেই কালিদাস ভাস আর সেই বেদের সময়কার থেকে সংস্কৃত পরবর্তীকালে আর যেন নতুন কিছু সৃষ্টি হচ্ছে না। তো এই সমস্ত সময়কার কবিরা তারা কি করেছেন, সংস্কৃত ভাষাকে জাগিয়ে রাখার জন্য পুরনো কিছু গ্রন্থকে এখানে অনুবাদ করেছেন। তো এই অনুদিত গ্রন্থ এটা। এরপর এই আর্থিক অবস্থার প্রথম শুরুতেই এই কোটেশনটা দেবে, পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলি পর্বা চেতি সহদর বসতস্ম। উদর মিন্স এখানে বোঝানো হয়েছে মাতৃগর্ভ। একটি মাতৃগর্ভে যারা জন্ম তাদেরকে সহদর বলা হয়, একই উদরে জন্ম। সেই পরপর ভাই যেমন নকুল সহদেব ছিল, সেই রকম সহদর বসতস্ম, সহদর বসবাস করত। তাদের পিতা তয়ের জনক নাতি প্রভূত ধন বভূব। তাদের পিতার অত্যন্ত ধন সম্পত্তি ছিল না। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি যে দুই ভাইয়ের আর্থিক অবস্থা কিন্তু প্রথম দিকটায় খুব একটা সচ্ছল ছিল না। তাহলে আর্থিক অবস্থার ফার্স্ট স্টেজে আমরা দেখতে পাচ্ছি তাদের পিতা দরিদ্র, অর্থাৎ তার 2 সন্তান কশ্যপ এবং অলি পর্বা তারাও দরিদ্র। এবার তাদের পিতা যখন মৃত্যু অবসন্ন কালে, যখন তার মৃত্যু আসন্ন হয়েছে, এমন সময় সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেয়। এবং টেক্সটে একদম খুব ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে ভাগ করে দেওয়ার কারণ, যাতে তারা পরবর্তীকালে তুল্যাবস্থৌ শ্বেতাম, তুলাদণ্ডের অবস্থা যেমন হয় দুদিকে যেমন সমান থাকে, সেই তুল্যাবস্থৌ শ্বেতাম, যাতে তারা দুই ভাই সমান অবস্থায় থাকে। কিন্তু পরবর্তীকালে কি হলো না, কশ্যপ একটু বড়লোক হয়ে যায়। কিভাবে? অথ কশ্যপ কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদবহৎ। এই উদবহৎ শব্দ থেকে প্রশ্ন আছে। উদবহৎ শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা। উদবহৎ শব্দের পুত্রীম মানে কন্যাকে, কস্যচিৎ মহাধনস্য কোন এক মহাধনী বণিকের কন্যাকে কশ্যপ বিবাহ করে। এখান থেকে কশ্যপের আর্থিক অবস্থা সচ্ছল হয়। কশ্যপ খুব বিলাসের সঙ্গে জীবনযাপন করতে থাকে। তার চাওয়া পাওয়ার কোনো বস্তুই তার থেকে দূরে থাকতো না, সে যা চাইতো তাই পেত। এইরকম একটা আর্থিক অবস্থার দিকে কশ্যপ চলে যায়। তাহলে দুই ভাইয়ের আর্থিক অবস্থা প্রথমে সমান ছিল, পরবর্তীকালে কশ্যপ বড়লোক হয়। এই কোটেশনগুলো এখানে ইউজ করবে। এবং যেটা তোমরা প্রথম প্রশ্নে আলোচনা করলাম, সেই প্রথম প্রশ্নে অলি পর্বার আর্থিক অবস্থার ডেভেলপমেন্টের ব্যাপারটা, সেটা কিন্তু ওখানে তোমরা দেবে। দিলে দেখতে পাবে যে কশ্যপের আর্থিক অবস্থা এবং অলি পর্বার আর্থিক অবস্থা কতটা স্টেবিলিটি ছিল, এবং পরবর্তীকালে তাদের মধ্যে যে আর্থিক অবস্থা দুই ভাইয়ের কেমন অবস্থায় ছিল সেটা তোমরা এখানে লিখতে পারবে। অর্থাৎ আমি দুই ভাইয়ের প্রশ্ন কশ্যপটা বললাম এবং অলি পর্বটা পূর্বেই আমরা আলোচনা করেছি। এখান থেকে মোটামুটি বনকথা গুহা তোমরা কমপ্লিট করতে পারবে। এই প্রশ্নগুলো থেকে করলেই আসবে, আমার বিশ্বাস আসবে। এবং বিগত কয়েক বছর, আগের বছরে যেগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো এসেছে, প্রায় সবই এসেছে। এবার আসি তোমাদের হচ্ছে কর্মযোগ। কর্মযোগটা আমি প্রথমেই বলেছি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেবের মহাভারতের গীতার একটা অংশ। কর্মযোগ হচ্ছে যে আমরা প্রথম ষষ্ঠার কথা বলি। মহর্ষি মহান ঋষি কৃষ্ণ তার বর্ণ কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন।
বেদব্যাস বেদকে তিনি 4টে ভাগে ভাগ করেছিলেন। বেদ আগে একসঙ্গে বেদ পাঠ হতো, তো সেই বেদ যজুর্বেদ যজ্ঞ প্রধান, যজুর্বেদ ঋগ্বেদ গদ্য প্রধান, সামবেদ মন্ত্র প্রধান এবং ইন্দ্রজালমূলক অথর্বাঙ্গিরস অথর্ব বেদ, এইরকম ভাবে 4টে বেদ ঋগ সাম যজু অথর্ব ভাগ করেছিলেন। সেখান থেকে এই তার নাম হয় বেদব্যাস এবং ব্যাসদেব তার প্রকৃত নাম। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই পূর্ববর্তী আলোচনা কথা থেকে নেওয়া হয়েছে, যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেবের মহাভারতের ভীষ্ম পর্বের যে অধ্যায়গুলি আছে প্রথমে আলোচনা করেছি সেখান থেকে নেওয়া। বক্তা কে? এখানে দেখবে যে আমাদের গীতা পাঠে যেটা তোমরা আছে, এখানে সবগুলোরই বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ। এটা কিন্তু তোমাদের একটা খুব মনে রাখার ব্যাপার, কারণ এখানে অর্জুনের শ্লোক আছে, ধনঞ্জয়ের শ্লোক আছে, ধন্মেঞ্জয়, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এখানে সব শ্লোকগুলোরই বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ। তার বক্তা শ্রীকৃষ্ণ। শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটা তোমরা এখন বিভিন্ন জায়গাতে শুনতে পাবে যে নিজের ধর্মে মানুষের নিধন বা মৃত্যুও শ্রেষ্ঠ, অপরের ধর্ম ভয়াবহ। কিন্তু তোমাদেরকে আরো গভীরে জানতে হবে যেখানে গীতাতে ধর্ম বলতে কি বলা হয়েছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে এখনকার সময় ধর্মের ভাগ, এটা কিন্তু সেই ধর্ম নয়। এখানে ধর্ম মিন্স হচ্ছে কর্তব্য কর্ম। প্রত্যেকটা মানুষের কর্তব্য কর্ম রয়েছে। তোমরা দেখবে মহাভারতে বিশেষ করে কর্তব্যগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছে, যেখানে কর্ণের রথের চাকা মাটিতে আটকে পড়েছে, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন যে কর্ণকে মারার জন্য, কর্ণকে বধ করার জন্য, তখন কর্ণ ধর্মের যুদ্ধের যে নিয়ম, একটা অসুস্থ সৈনিককে হত্যা করা যাবে না, একজন করজোড়ে প্রার্থনা করলে, জীবন ভিক্ষা করলে তাকে হত্যা করা যাবে না, পিছন দিক থেকে হত্যা করা যাবে না, কোনো বিষাক্ত কোনো জিনিস তরবারির অগ্রভাগে লাগিয়ে হত্যা করা যাবে না। তো সেখানে কর্ণকে আবার পূর্ববর্তী ঘটনা, অভিমন্যু যখন চক্রব্যূহে আবদ্ধ হয়ে পড়ে, সেখানে কিন্তু কর্ণ নীরব ছিলেন, সেখানে তার কর্তব্য কর্ম বিচলিত হয়েছে। তো এই মহাভারতে কর্তব্য কর্ম কিন্তু ভীষণভাবে দেখানো হয়েছে। এখানে যে স্বধর্ম বলতে নিজের কর্তব্য কর্ম, তৎকালীন সমাজে 4টি ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা পাঠ করা, ক্ষত্রিয়দের পাঠ ছিল রাজকার্য পরিচালনা করা, অর্থাৎ আমরা যে সমস্ত রাজাদের দেখতে পাই তারা সবাই ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় বংশোদ্ভূত ক্ষত্রিয়, এবং বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রদের কাজ ছিল এই পূর্ববর্তী 3 জাতির সেবা করা। অর্থাৎ এই নিজস্ব ধর্ম, নিজের কর্তব্য কর্মে যদি মৃত্যুও হয় তবুও শ্রেষ্ঠ, অপরের ধর্ম পরধর্ম ভয়াবহ। পরবর্তী আসতে পারে যে মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ বা গীতার পাঠ্যাংশ অবলম্বন লেখো। এখানে মিথ্যাচার বলতে আমরা এমনি মিথ্যা ভাবি কি, মিথ্যা এমনি মিথ্যা কথা। তোমরা যদি শ্লোকটা দেখতে পাও তোমাদের পাঠ্যাংশে 3 নম্বর শ্লোক, ইন্দ্রিয়ার্থান কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতা। কর্মেন্দ্রিয়ানি সংযম, এই দুটো লাইনের অর্থ জানলেই তোমরা এই প্রশ্নটার মোকাবিলা করতে পারবে। কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আমাদের 5টা, বাক, পানি, বায়ু, পাদক, উপস্থ। এই 5টা কর্মেন্দ্রিয়কে সংযম্য য আস্তে মনসা স্মরণ, যিনি সংযম করেন, যিনি মনে মনে ভাব দেখান যে আমার এই 5টা কর্মেন্দ্রিয় আমার সংযমে রয়েছে, মনসা স্মরণ, মনে মনে যিনি চিন্তা করেন। যেমন আমরা আগে তো পড়েছি যে একটা ঘুমন্ত সিংহ যদি বসে থাকে, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা, অর্থাৎ একজন ঘুমন্ত সিংহের মুখে কোনোদিন হরিণ এসে প্রবেশ করে না, তাকে অবশ্যই পরিশ্রম করতে হয়। এখানে বলেছে যে কর্মেন্দ্রিয়গুলিকে আমি মনে মনে ভেবেছি যে আমি তাকে আয়ত্ত করতে পেরেছি, কর্মেন্দ্রিয় সংযম করেছি। ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা, ইন্দ্রিয়গুলিকে বিমূঢ় আত্মা যুক্ত। মিথ্যাচার সউচ্যতে, সেই ব্যক্তিকে আমরা মিথ্যাচার বলবো যে ব্যক্তি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযমের মানে অভিনয় করে, সংযমের ভাব দেখায় অথচ সংযম করে না। এখানে এই প্রশ্নের উত্তর এটা হবে মিথ্যাচার। তাকে কেন বলা হয়েছে বা কাকে বলা হয় এবং কোন পাঠ্যাংশ থেকে, পাঠ্যাংশে কি ভাব তার রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছে, নিষ্কাম কর্মের কথা বলেছে। নিষ্কাম মিনস হচ্ছে কামনাবিহীন। কামনা মানে আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের বাসনা, এই সমস্ত ছাড়া কামনাবিহীন নিষ্কাম কর্মযোগের কথা যেটা বলেছেন, সেই নিষ্কাম কর্মের কথা বলেছে। গীতার 3য় অধ্যায় নিষ্কাম কর্ম বলতে বলা হয়েছে যে অর্জুনকে নিষ্কাম কর্মের কথা শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান শূন্য হয়ে একটা মানুষ
শুধুমাত্র যদি সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তার সিদ্ধিলাভ বা নিষ্কর্মতা মোক্ষ লাভ হয় না। প্রত্যেকটা মানুষকে অনাসক্ত হয়ে কর্ম সম্পাদন করতে হবে, অর্থাৎ আসক্তিবিহীন ভাবে। আমরা মহারাজদের দেখি, তাদের মহারাজ বলি, অর্থাৎ রাজা আমরা কাদের বলি, যাদের প্রভূত প্রতিপত্তি রয়েছে, কিন্তু মহারাজদের জ্ঞানের সম্পদ রয়েছে, জ্ঞানের ভান্ডার, প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু তাদের সম্পদ নেই। অর্থাৎ তোমাকে অনাসক্ত হয়ে তুমি যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায় আসক্তিবিহীন ভাবে যে কাজ হয় তাকে বলা হয় অনাসক্ত কর্ম। তার দ্বারাই নিষ্কাম বা মোক্ষ লাভ সম্ভব। এই মোক্ষ লাভ যদি না হয়, মানুষ যদি একটা মুহূর্ত তার কর্ম না করে থাকতে পারে এবং সত্য, রজ, তম এই তিনটি প্রকৃতিজাত গুণের বশবর্তী হয়ে প্রত্যেকটা মানুষকে কর্ম করতেই হয়, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলিকে সংযম না করে সে যদি কর্মেন্দ্রিয় সংযমের ভাব দেখায়, সেটাকেই আমরা বলবো মিথ্যাচার বা মিথ্যাচারী বলা হয়েছে। এই প্রশ্নটি একই উত্তর হবে আরো একটা ভাবে আসে যে কর্মযোগ অংশের সারমর্ম বা সারাংশ লেখো। অর্থাৎ গীতা থেকে তোমরা এই তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে দেখে যাবে এবং এই সারমর্ম বা সারাংশ থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে হবে। যেমন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি উপদেশ দিয়েছেন তা তোমরা নিজের ভাষায় লেখো, অথবা এই নিষ্কাম কর্মের দ্বারা শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন, নিষ্কাম বলতে কামনাবিহীন কোন কর্ম, কামনাবিহীন ভাবে মোক্ষ লাভ কিভাবে সম্ভব হয়, এই রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। এবার আসি আমরা তোমাদের পরবর্তী পাঠ্যাংশ গঙ্গা স্তোত্র। গঙ্গা স্তোত্রে তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন, যেটা তোমরা গঙ্গাকে কবি যেভাবে বর্ণনা করেছেন, অথবা গঙ্গার মাহাত্ম্য, গঙ্গার যে মহিমা। আমরা গঙ্গার মহিমা প্রথমেই আমরা পড়েছি, গঙ্গার মহিমা বেদাদি শাস্ত্রে বা বেদ ইত্যাদি শাস্ত্রে বিখ্যাত, বেদাদি শাস্ত্রে বিখ্যাত রয়েছে গঙ্গার মহিমা। সেখানে প্রথমেই গঙ্গাকে বলা হয়েছে দেবী, গঙ্গাকে বলা হয়েছে সুরেশ্বরী, দেবতাদের ঈশ্বরী এবং সর্ব ঐশ্বর্যশালিনী দেবী, ভগবতী, গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল থেকে যিনি ত্রাণকারিণী, রক্ষাকারিণী এবং তরল তরঙ্গ যুক্তা। গঙ্গার আরো মহিমা, যেমন গঙ্গাকে বলা হয়েছে শঙ্কর মৌলি বিহারিণী, শিবের জটাজাল থেকে গঙ্গার সৃষ্টি। অর্থাৎ গঙ্গাকে যখন মর্তে আনয়ন করা হয়, ভগীরথ তার যে পূর্বপুরুষ, এটা গঙ্গা স্তোত্রের এই বিষয়টা কিন্তু পূর্ববর্তী ক্লাসে সম্ভবত গত বছরই খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে যে গঙ্গাকে ভগীরথ কেন মর্তে আনেন। সগর রাজার যে 60,000 সন্তান যারা ভস্ম হয়ে গেছিল কপিল মুনির শাপে, সেই কপিল মুনি শাপ দিয়েছিলেন কেন না, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র সগর রাজার শতক্রতু যজ্ঞের 100তম যজ্ঞের একটি ঘোড়াকে বা অশ্বকে লুকিয়ে রেখেছিল। সেই অশ্ব খুঁজতে খুঁজতে তারা যখন দেখলো কপিল মুনির পিছনেই সেই অশ্ব লুকানো আছে, এটা দেবরাজ ইন্দ্রের একটা ছলনা ছিল এবং স্বাভাবিকভাবে তারা ভেবেছিল যে কপিল মুনি এই অশ্বের চৌর্যবৃত্তি পালন করেছিলেন। সেই সূত্রে কপিল মুনির ওপর তাদের ক্ষোভ গিয়ে পড়ে এবং পরবর্তীকালে তারা ভস্ম হয়ে যায়। তার বংশধর ভগীরথ গঙ্গাকে মর্তে আনেন। গঙ্গার জলরাশি, জলোচ্ছ্বাস পৃথিবীর ক্ষেত্রে খুব ভয়ঙ্কর হতে পারে, তাই শিব তার জটা জালে গঙ্গাকে আবদ্ধ করেন। শঙ্কর মৌলি বিহারিণী, বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। এছাড়াও বলা হয়েছে জাহ্নবী, জাহ্নবী অর্থাৎ জহ্নমুনির কন্যা। জহ্নমুনি তার ডান জানু থেকে, ডান জানুতে সবসময় কন্যার স্থান। তোমরা মহাভারতের একদম শুরুতে দেখতে পাবে রাজা শান্তনু এবং গঙ্গার যে কাহিনী আছে সেখানেও ডান জানুতে কন্যার স্থান। সেই জহ্নমুনির থেকে জাহ্নবী বলা হয়েছে এবং ভীষ্ম জননী বলা হয়েছে, অর্থাৎ ভীষ্মের যে জননী গঙ্গা, ভীষ্ম জননী বলা হয়েছে। আমি গঙ্গা স্তোত্রটা একটু স্কিপ করে যাচ্ছি কারণ গঙ্গা স্তোত্রটা তোমরা আগেরটাতে পুরোটাই দেখতে পাবে, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের। এই প্রশ্নটা যেমন গঙ্গার মহিমা মাহাত্ম্য আলোচনা হলো, গঙ্গা স্তোত্রে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে একই রকম উত্তর হবে, সেম উত্তর। এছাড়া রয়েছে ভাগীরথী, ভীষ্ম জননী এবং মুনিবর কন্যা। যেহেতু ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন তাই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথী। ভীষ্ম জননী অর্থাৎ ভীষ্মের জননী, গঙ্গার যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, গঙ্গা স্বর্গের যে অষ্টবসু তারা একটা গাভী চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, সেই অষ্টবসুকে বাশিষ্ঠ মুনির যে গাভী, সেই অষ্টবসুর মধ্যে একজন বসুর স্ত্রীর অনুরোধে অষ্টবসু একটা গাভী চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই গাভীটার বৈশিষ্ট্য হচ্ছে গাভীকে প্রার্থনা করবে, যা গাভীকে ছুঁয়ে যা প্রার্থনা করা হবে তাটা সঙ্গে সঙ্গে প্রদেয়, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো সেই গাভীটি দেখে অষ্টবসুর একজন বসু চুরি করে নিয়ে যাচ্ছিলেন এবং বশিষ্ঠ মুনি সেটাকে দেখতে পেয়ে তাদের বাধা দেন এবং যে অষ্টবসু সঙ্গে ছিল
অর্থাৎ যে অষ্টবসু একসঙ্গে তারা অপরাধ করেছিল সেই অষ্টবসুকেই মর্তে জন্মাতে হবে। তার মধ্যে একজন বসু যে চুরি করেছিল তাকে মর্তে দীর্ঘদিন থাকতে হবে। তখন দেখা গেল যে গঙ্গার তারা শরণাপন্ন হলেন। 7টা বসু গঙ্গা তার সন্তানকে গঙ্গাসাগরে বিসর্জন দেন এবং অষ্টম সন্তানকে বিসর্জন দেওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়। যে অষ্টম সন্তান হচ্ছে ভীষ্ম এবং ভীষ্মের জননী গঙ্গা, তাই ভীষ্ম জননী বলা হয় বা ভীষ্মের মা বলা হয়। ভীষ্মকে আবার দেবব্রতও বলা হয়। সেই ভীষ্ম জননী এবং মুনিবর কন্যা জন্মমুনির কাহিনী, এছাড়াও পৌরাণিক কাহিনী অবলম্বনে গঙ্গার বিশেষণগুলি, এই 3টেকেই তোমরা ওখানে লিখবে। এবার চলে আসি তোমাদের খুব পরিচিত যে গল্প, যে নাটকটার নাম হচ্ছে বাসন্তিক স্বপ্ন, বসন্তকালীন স্বপ্ন। এই বসন্তকালীন স্বপ্নেতে আমরা দেখতে পাই প্রথম তোমাদের প্রশ্ন হচ্ছে রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখার কথোপকথন। এখানে তোমরা যে টেক্সটটা পড়বে সেই টেক্সটের মধ্যে কিছু কিছু চরিত্র আছে। আমরা মূল নাটকে যে চরিত্রগুলো দেখতে পাই, মূল নাটকে ইংরেজি নাটক মিডসামার নাইটস ড্রিমে রাজার নাম হচ্ছে সেখানে স্যার থেসিউস আছে, এখানে সেটাকে পরিবর্তন করে হয়েছে ইন্দ্রবর্মা। নগরের বৃদ্ধ ব্যক্তি ইজিউস, তাকে এখানে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে ইন্দু শর্মা। ইন্দু শর্মার কন্যা যার নাম হচ্ছে কনক লেখা, কনক লেখার যে প্রেমিক তার নাম সেখানে রয়েছে লাইস্যান্ডার, এখানে নামকরণ করা হয়েছে বসন্ত। এবং ইন্দু শর্মার পছন্দের পাত্র ডেমেট্রিয়াস, তাকে এখানে নাম করা হয়েছে মকরন্দ। রাজার যে পরিচারক তার নাম সেখানে রয়েছে ফিলোস্ট্রেট, এখানে হয়েছে প্রমোদ। এবং রানী হিপোলিটার নাম এখানে হয়েছে কনকলেখা এবং হারমিয়া পরিণত হয়েছে কৌমুদীতে। এই কটা চরিত্র তোমাদের রয়েছে। এই চরিত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে কনকলেখাকে ইংরেজি মূল নাটকে কি নাম দেওয়া হয়েছে, এই সব প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। এবার আমরা মূল বড় প্রশ্নে, যে ইন্দ্রবর্মা এবং কনকলেখার কথোপকথন। অর্থাৎ ইন্দ্রবর্মা হচ্ছে এই গল্পের রাজা, আর এই গল্পের যিনি ভাবী রানী অর্থাৎ কনকলেখার কথা বলছি, তাদের দুজনের মধ্যে কথোপকথন একদম প্রথম পর্যায়ে। রাজা ইন্দ্রবর্মার বিবাহের আর 4 দিন বাকি। যে তিথিতে তাদের বিবাহ হবে সেই তিথিটা হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি আসতে 4 দিন বাকি। আমরা স্বাভাবিক নিয়মে জানি যে চাঁদ আমাদের কাছে যেন ক্ষয়প্রাপ্ত হয়, চাঁদ যেন ক্ষয়ে 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 বিলীন হয়ে যায়। এবং ভূগোল আলাদা কথা বলে, আমরা সাহিত্য দৃষ্টি দিয়ে যদি দেখি যে চাঁদ যেন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এবং সেই চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ঘন অন্ধকার অমাবস্যা আসে, সে অমাবস্যার রাত্রিতে রাজার বিবাহ। রাজা প্রথমেই একদম প্রথম শুরুতে, এখান থেকে কিন্তু বাসন্তিক স্বপ্ন যেহেতু তোমাদের একটাই নাটক এবং অপশন একটাই আছে, তোমরা এখানে কোটেশনগুলো খুব ভালো করে লিখবে। এবং যদি যাদের পরবর্তীকালে এই সাবজেক্ট নিয়ে এগোনোর ইচ্ছা আছে তারা যদি একটু দেবনাগরী হরফ ব্যবহার করো, যিনি খাতা দেখবেন খুব খুশি হবেন যে তুমি শুধু কোটেশনই ব্যবহার করেছো তা নয়, তুমি যে ভাষায় পড়ছো সেই ভাষার দেবনাগরী হরফটাকে তুমি কিন্তু উল্লেখ করেছো। প্রথমেই দেখতে পাচ্ছেন রাজা বলছে, প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং দ্রবীয়সী, এই অন্ধকার যেন দূরে যাচ্ছে না, প্রিয়া কনক লেখায় অন্ধকার যেন কাছেই আছে। তো এই প্রিয়া ওহে ওগো সম্মেলনের মধ্যে রাজার মধ্যে একটা প্রেম আলাপের বার্তা আমরা এখানে পাই। তখন কনক লেখাকে বলছে, চতুর্ভি দিবস ওই দিনমানস, চতুর্ভি দিবস ওই 4টি দিবস বাকি হলেও, 4টি দিবস বাকি থাকলেও আমি মনের দিক থেকে অত্যন্ত দীন অর্থাৎ দরিদ্র। এই দয়হস্যই দন্তন্য দিন মানে দিবারাত্রর দিন, আর দয়দীপই দন্তন্য দিন হচ্ছে দরিদ্র। আমি মনের দিক থেকে ভীষণ দরিদ্র হয়ে আছি, মদন দেবতার দ্বারা আক্রান্ত হয়েছি, চাঁদ অত্যন্ত নিষ্ঠুর, শশাঙ্কস্তু অতি নিঘৃণ, চাঁদ অত্যন্ত নির্দয় নিষ্ঠুর, তাই চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। অর্থাৎ রাজার উপর চাঁদের একটা যেন রাগ রয়েছে, চাঁদ নিষ্ঠুরতা প্রদান করছে, সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য, আমাদের বিবাহকে উদ্দেশ্য করে, সৌস্মিত পৌর্যোৎসুক সখী, হে সখী হে প্রিয়া, আমি অত্যন্ত উৎসুক রয়েছি আমাদের এই বিবাহকে নিয়ে। তখন কনকলেখা তাকে বলছে, এটা কথোপকথনের প্রথম পার্টটা রাজা বললেন, তার কোটেশনগুলো দেবে এবং অর্থগুলো লিখবে। যে রাজা এইভাবে তার নিজের মনের অবস্থাকে, মনের করুণ অবস্থা, আর্তনাদ, সে মনের দিক থেকে অত্যন্ত দরিদ্র এটা জানিয়েছেন। এবং প্রত্যুত্তরে কনকলেখা বলছেন, বল্লভ ওহে প্রিয়। তো প্রথম তাকে সম্বোধন করেছেন রাজা প্রিয়ে বলে, রাজাকে সম্বোধন করছে প্রিয়। ওহে প্রিয়, দিন চতুষ্টয়ন্তু প্রায় রাত্র চতুষ্টয়ন ভূত্বা, এই 3টে দিন প্রায় 4টি রাত হয়ে কেটে যাবে। কিভাবে? নিদ্রালুভী অস্মাভনীয়, যদি আমরা দুজনেই নিদ্রা আচ্ছন্ন হই অর্থাৎ ঘুমিয়ে যাই, তাহলে এই আমাদের কষ্টটা কিন্তু প্রশমন হবে। এবং যস্য নিশায়াম, যে রাত্রিতে আবয়ব পরিণয় মহোৎসব ভবিষ্যতে, আমাদের দুজনের
বিবাহ মহোৎসব হবে, সেই রাত্রি আমরা সামনাসামনি বা খুব শীঘ্রই দেখতে পাবো। তৎকিমিতি দুয়তে মহারাজ, তাহলে মহারাজ আপনি কষ্ট পাবেন না। অর্থাৎ এই নাটকে এইটুকু জায়গাতেই রাজা এবং ভাবি রানীর কথোপকথন দেখানো হয়েছে। তোমরা এখানে একটা একটা কোটেশন দিয়ে রাজার মনের ভাবটাকে প্রকাশ করতে পারো, যে রাজা নিজের দিক থেকে, মনের দিক থেকে অত্যন্ত দরিদ্র মনে করেছে, নিজে মনে হচ্ছে যে তার বিবাহের 4 দিন হলেও প্রত্যেকটা মুহূর্ত নারিকা অপি যুগায়তে, একটা মুহূর্ত রাজার কাছে দীর্ঘক্ষণ, একটা যুগ বলে মনে হচ্ছে। এবং রাজা চাঁদকে দোষারোপ করেছেন, রাজা বলেছেন আমি কামদেবতা মদনের দ্বারা আক্রান্ত হয়েছি, রাজা বলেছেন যে খুব শীঘ্রই আমাদের বিবাহ এবং আমি সেই বিবাহ নিয়ে অত্যন্ত ঔৎসুক। এই সমস্ত হচ্ছে রাজা এবং ইন্দ্রবর্মা এবং কনকলেখার কথোপকথন। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কস্তু অতি নিঘৃণ, উদ্ধৃতিটি নাট্যাংশ কোন নাট্যাংশ থেকে গৃহীত? তোমরা এখানে আগেই দেখলে শশাঙ্ক অতি নিঘৃণ, চাঁদ অত্যন্ত নির্দয়। উত্তর একই, প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে। চাঁদকে নির্দয় কোন নাট্যাংশ থেকে? বাসন্তিক স্বপ্ন। এই নিঘৃণ শব্দের অর্থ কি? নিঘৃণ শব্দের অর্থ নির্দয়। বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? অর্থাৎ আমরা এই যে প্রশ্নটা আলোচনা করলাম, রাজার এইরূপ মনে হওয়ার কারণ কি, রাজার মনের যে অবস্থাটা, সেটা লিখলেই এখানে এই প্রশ্নটা সম্পন্ন হবে। পরবর্তী প্রশ্ন, নাট্যকার তোমার পাঠ্যাংশের মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন? নাট্যকারের বার্তা দিতে চাওয়া, অর্থাৎ আমরা একটা যে কোনো জিনিস, যে কোনো পাঠ্য, যে কোনো নাটক, যে কোনো সিনেমা, যা কিছু করি শেষে একটা আমরা মেসেজ পাই। এখানে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন? এখানে আমরা দেখেছি যে একজন রাজা, তার ধুমধামে বিবাহের আয়োজন চলছে, তিনি মনের দিক থেকে অত্যন্ত নিজেকে কুণ্ঠাবোধ করছেন, চাঁদকে দোষারোপ করছেন, তার মনটা তখন প্রেমময় অবস্থা। সেই সময় তার কাছে এমন একটা বিষয় এসে উপস্থিত হয়, যেটা একটা বিচ্ছেদের কাহিনী তাকে মানে পরিচয় দিতে হবে, এবং সেটা রাজাকেই যেন স্বাক্ষর করে যেতে হবে। অর্থাৎ রাজার কাছে পরবর্তীকালে ইন্দু শর্মা, কৌমুদী এবং কৌমুদীর পছন্দের পাত্রের সঙ্গে কৌমুদীর বিচ্ছেদের একটা ঘটনা আসে। এই ঘটনার মধ্যে রাজার যে ব্যাপারটা, রাজার যে দৃঢ়তা, রাজা নিজের বিবাহ সম্পর্কে উৎসুক থাকলেও রাজা রাজ্যের প্রধান শাসক হিসাবে সেই কর্তব্য থেকে বিচলিত হননি। তিনি রাজ্যের নিয়ম নীতি তিনি বলেছেন যে তুমি বিবাহ করতে পারো, অথবা পিতার পছন্দের পাত্রকে বিবাহ করতে পারো, নচেত চিরকুমারী থাকতে হবে। এখান থেকে নাট্যকার বার্তা দিতে চেয়েছেন যে প্রতি মুহূর্তে আমরা যে অবস্থাতেই থাকি, প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব ঠিক সেইভাবেই বিচলিত না হয়, এইভাবে বার্তা। এছাড়াও রয়েছে নগরের নিয়ম নীতি সম্পর্কে। একজন বৃদ্ধ পিতা, তিনি যখন নিরুপায়, তিনি তখন রাজার কাছে তার বিচার চাইতে গেছেন, এবং স্বয়ং কন্যাকে তিনি বলেছেন যাব দিয়ং বরাকি, এই নিচ জাতীয় কন্যা, নিচ মনস্কা কন্যা, নিজের কন্যাকে তিনি যখন নিজের যে মতামত যখন তিনি তার উপর আরোপ করতে পারছেন না, তখন তিনি এই রকম বিশেষণে বিশেষিত করেছেন, এবং পরবর্তীকালে তার সুরহার দিকটা তিনি খুঁজে পেয়েছেন। নাট্যকার এইভাবে বার্তা দিতে চেয়েছেন। অথবা বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলোর পরিচয় দাও। চরিত্রগুলো এখানে কি কি চরিত্র রয়েছে? প্রথম রয়েছে রাজা ইন্দ্রবর্মা, তারপর রয়েছে কৌমুদী, তারপর রয়েছে কনকলেখা, তারপর রয়েছে ইন্দু শর্মা, এছাড়াও রয়েছে বসন্ত এবং মকরন্দ, যাদের শুধু নামটুকুই উল্লেখ হয়েছে, এখানে তাদের নিজের মুখে কোনো কথোপকথন নেই। এই 4টে চরিত্রের ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমরা এক্ষুনি শুনলাম, আলোচনা করলাম। এছাড়া রয়েছে প্রমোদের এখানে অল্প ভূমিকা রয়েছে। প্রমোদ রাজার সৈনিক, রাজার পরিচারক, রাজার সঙ্গে থাকে এবং রাজার সমস্ত আদেশ সে পালন করে। রাজা যখন বলছে যে রে প্রমোদ, হে প্রমোদ, গচ্ছ প্রতিরথম অস্মদ নগরস্য, আমাদের নগরের দিকে যাও, রথ নিয়ে যাও, এবং সমস্ত তা তথা কুরুষ্য, তাই করো, যেভাবে সমস্ত যুবকেরা তাদের মহোৎসবে নিজেদেরকে মনোনিবেশ করতে পারে এবং দুঃখকে তারা যেন দূর করতে পারে, এবং সমস্ত আনন্দ যেন আমাদের রাজ্যের এসে পড়ে। এইটুকু হচ্ছে প্রমোদের ব্যাপার। এখানে রাজার এই ভূমিকা, এবং প্রমোদ বললেন যে আপনি যা বলেন যথা আজ্ঞা পয়তি দেব। এখান থেকে এই প্রশ্নটার মোকাবিলা করা যাবে। এছাড়াও আরেকটি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বিজয়াতাম অস্মাকম অবনীপ। এই যে বিজয়াতাম অস্মাকম অবনীপ, ইন্দু শর্মার মুখে প্রথম এই নাটকের উক্তি। রাজা যখন কনকলেখার সঙ্গে কথোপকথন সেরে প্রমোদকে নগরের দিকে পাঠিয়ে দেন, পরবর্তীকালে মঞ্চের পিছন থেকে, নাটক মঞ্চের পিছন থেকে, সাজঘর বা গ্রিন রুম থেকে একটা নেপথ্য বলা হয় সংস্কৃত ভাষায়। এই মঞ্চের পিছনে যে সমস্ত দৃশ্য দেখানো হয়, যেটা নাটক
অভিনয়যোগ্য নয়, অথচ দর্শকদের বোঝানোর জন্য পায়ের শব্দ, পায়ের আওয়াজ পাওয়া যাওয়ার পর একজন ব্যক্তি আসেন, বয়স্ক ব্যক্তি, প্রথমেই মঞ্চে প্রবেশ করে দুটো হাত তুলে নমস্কার করে বলছেন, বিজয়াতাম অস্মাকম অবনীকো, আমাদের মহারাজার জয় হোক। এই উক্তিটি কার প্রশ্ন আসতে পারে? এই উক্তিটি হচ্ছে ইন্দু শর্মার। এর সঙ্গে পরের পার্ট, অবনীপ কে? আমাদের অবনীপ মিনস এখানে রাজা। রাজা কে? রাজা ইন্দ্রবর্মা। বক্তা তার কাছে কেন এসেছিলেন? আমরা এই আগেই আলোচনা করলাম, বক্তার আসার কারণ হচ্ছে তার কন্যা তার পছন্দের পাত্রকে বিবাহ করতে চাইছে না, অর্থাৎ ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দ এবং তার কন্যার পছন্দের পাত্র অর্থাৎ কৌমুদীর পছন্দের পাত্র হচ্ছে বসন্ত। বসন্তকে কৌমুদী বিবাহ করতে চাইছে, মকরন্দকে বিবাহ করতে চাইছে না, এবং মকরন্দের প্রতি তার পিতার পূর্ণ সমর্থন রয়েছে। এই নিয়ে তার পিতার কাছে আসা। এবং রয়েছে ইন্দ্রবর্মা এবং কৌমুদীর চরিত্র বিশ্লেষণ। যেহেতু এই দুটো ছোট ছোট চরিত্র, এখানে আমরা নাটকে মূল চরিত্র পাই রাজা ইন্দ্রবর্মা এবং তার পরবর্তী দ্বিতীয় বৃহত্তম চরিত্র হচ্ছে কৌমুদী। এই দুজনের চরিত্র বিশ্লেষণ। এই প্রশ্নটাকেই আবার যদি আমরা রাজা রানীর কথোপকথন থেকে যদি প্রথমের দিকে যে কনকলেখা ইন্দ্রবর্মার কথোপকথন নারিকা অপি যুগায়তে ব্যাখ্যা করো, এখান থেকে আমরা এইগুলো মোটামুটি টেক্সটের মধ্যে এই প্রশ্নগুলো পেলাম। এবার লাস্ট এখানে পয়েন্ট হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে বনগতা গুহা থেকে আসতে পারে, তত অয়ং দ্রুততরং ক্রামণ নগরং নিবৃত। তারপর সে খুব শীঘ্রই ক্রমে ক্রমে নগরের দিকে গেল। এখানের মধ্যে নগরের দিকে যাওয়ার কারণ হচ্ছে সে কাটা কাঠগুলিকে ঢাকা দিয়ে তার যে সম্পদটা নিয়েছিল সেটাকে নিয়ে সে নগরের দিকে গেল। দূরীকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগর পারং। আমার মনের দুষ্কর্মের ভার, এটা গঙ্গা স্তোত্রম থেকে নেওয়া হয়েছে, দূর করো এবং আমাকে কৃপা করে এই জগৎ সংসার থেকে পার করো। এইরকম মানুষের আর্তনাদ, এরকম মানুষের আবেগঘন আবেদন কোন কোন সময় হতে পারে এবং কে করতে পারে, শঙ্করাচার্য কোন পরিপ্রেক্ষিতে করেছেন গঙ্গা স্তোত্রে আমরা পূর্বে আলোচনা করলাম। তব কৃপয়া চেন্মাত স্রোত স্নাত, তোমার কৃপা যদি যদি কেউ তোমার জল গ্রহণ করে, যদি তোমার স্রোতে কেউ স্নান করে, পুনরপি জঠরে সৌপিন যত, পুনরায় তাকে মাতৃগর্ভে আর জন্ম নিতে হয় না। এছাড়াও গীতা থেকে যদি আসে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন, ইতর ব্যক্তি অর্থাৎ তাকে যারা অনুসরণ করে, সাধারণ মানুষ তাকে অনুসরণ করে সেই দিকেই যায়। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন। অথবা আসতে পারে, অসত্য ঝ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ, কর্মনাম অনারম্ভ নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে। এই কটা 6টা-7টা ভাব সম্প্রসারণ তোমরা দেখে যাবে। এখান থেকে পরীক্ষায় দুটো আসে, তার মধ্যে থেকে একটা তোমাদের লিখতে হবে। ভাব সম্প্রসারণটা যেহেতু তোমাদের 3টে টেক্সট মিলিয়ে হয়, তো সেখানে ভাব সম্প্রসারণটা মানে একদম অ্যাকুরেসির সঙ্গে বলাটা খুব কষ্টকর। সেখানে ওই টেক্সটটা পড়লে অনেকটা তোমরা ওখান থেকে মোকাবিলা করতে পারবে। এরপর আসি সাহিত্যের ইতিহাস। আচ্ছা, কতটা হয়েছে? সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের রয়েছে নাট্য সাহিত্য। নাট্য সাহিত্য থেকে তোমরা এবছর 3টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় করো। কালিদাসের যে নাটক, কালিদাসের নাটক হচ্ছে 3টি। কালিদাসকে বিশ্বকবি বলা হয়, অর্থাৎ কালিদাসের সারা বিশ্বজোড়া খ্যাতি আমাদের সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে। এবং সংস্কৃত সাহিত্যে উইন্টারনিচ বলেছেন যে কালিদাস হচ্ছেন ভারতীয় শেক্সপিয়র। আমাদের কালিদাসকে সংস্কৃত সাহিত্যের একটা দিকপাল বলা হয় এবং ভাষের পরেই তার স্থান দেওয়া হয় এবং যুগের দিক থেকেও। এবং কালিদাসকে বলা হয় যে আমাদের ভারতীয় শেক্সপিয়র। যে কালিদাসের মোট রচনা কিন্তু 7টি। কালিদাসের দুটো গদ্য, দুটো মহাকাব্য রয়েছে, কুমার সম্ভবম রঘুবংশম, 2টি গীতিকাব্য রয়েছে, গীত গোবিন্দম এবং মেঘদূতম এবং ঋতু সংহারম, এবং 3টি নাটক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমোর্বশীয়ম। এখানে অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসাবে কালিদাসের স্থান। অনেকে মনে করেন এই অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে কালিদাসের প্রথম জীবনের রচনা। এখানে প্রেমমূলক ভাবটা অনেক বেশি রয়েছে এবং কালিদাসের সমস্ত নাটকগুলিতেই দেখা গেছে যে প্রথমে নায়ক নায়িকা, রাজা রানী যে কোনো অবস্থায় তাদের প্রেম এবং পরবর্তীকালে তাদের মধ্যে পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা এবং তাদের বিরহের অনলে তাদের চরিত্রগুলিকে পুড়িয়ে আরো যেন একজন প্রাজ্ঞ, একজন অভিজ্ঞ চারিত্রিক দিকটা প্রকাশ করা হয়েছে। এখানে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলা তারা প্রথম জীবনে আশ্রমেই তাদের দেখা হয়। মহর্ষি কণ্বের অনুমতি ছাড়াই তারা গান্ধর্ব মতে, অর্থাৎ পাত্র এবং পাত্রী নিজের পছন্দ মতো গান্ধর্ব মতে বিবাহ অনুষ্ঠান করেন এবং পরবর্তীকালে দুর্বাসার শাপে তাদের বিচ্ছেদ হয়
বিরহ, তাদের দুঃখ, তাদের অনেক কাল অনেক সময় পরে তাদের পুত্র হয়ে যাওয়ার পর, সর্বদমন হওয়ার পর অনেকদিন পর তাদের সাক্ষাৎ হয়। এখান থেকে নাট্যকার হিসাবে কালিদাস যেভাবে তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন, কালিদাসকে প্রকৃতির কবি বলা হয়, কালিদাসকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়, নাট্যকার হিসেবে কালিদাসের বৈশিষ্ট্য। শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ, শূদ্রক এবং মৃচ্ছকটিকম গত ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। মৃৎসকটিকম, মৃৎ সকটিকম মাটির তৈরি কোনো গরুর গাড়ি, এবং এই মৃচ্ছকটিকমের প্রত্যেকটা চরিত্রকে সেখানে আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে। মৃচ্ছকটিকম, এই প্রশ্নটি তোমরা মোটামুটি এই প্রশ্ন তিনটের মধ্যে একটা আসতে পারে। এবং ভাসের নাটক সম্বন্ধে পরিচয় দিয়ে ভাস সমস্যা। তোমরা জানো যে ভাসের 13টি নাটক ভাসের নামে পাওয়া যায়নি। তিরুবনন্তপুরমের মনোলিক করমঠম নামে একটা জায়গায় পণ্ডিত মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী সেখান থেকে 13টি পুঁথি উদ্ধার করেন, এবং 13টি পুঁথির মধ্যে কিছু কিছু মিল পান। সেখানে পণ্ডিত ওয়েবার, শুক্টঙ্কর, উইন্টারনিচ এইরকম বিভিন্ন পণ্ডিতরা দুটো দলে ভাগ হয়ে যান, এবং তারা কেউ কেউ যুক্তি দিয়েছেন ভাসের রচনা, এবং কেউ কেউ বলেছেন এগুলি ভাসের রচনা নয়। এই নিয়ে পণ্ডিতদের মধ্যে যে একটা মতভেদ দেখা যায় সেটাই ভাস সমস্যা, ভাস সমস্যা নামে পরিচিত। এবং স্বপ্ন বাসবদত্তম, স্বপ্নে দেখা বাসবদত্তা, সেটাকে নিয়ে আলোচনা করার একটা প্রশ্ন এখানে আসতে পারে। এবার পরবর্তী হচ্ছে গীতিকাব্য। গীতিকাব্য থেকে একটাই প্রশ্ন করবে, গীতিকাব্য থেকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে গীতিকাব্য হিসাবে মেঘদূতমের পরিচয়। আমরা গীতিকাব্য এখানে দুটো পাই, একটা গীত গোবিন্দম, একটা মেঘদূতম। তো মেঘদূতমটা এবারের ক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান সাহিত্য থেকে প্রশ্ন তিনটি, একটা হচ্ছে প্রথম প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতিষ বিজ্ঞানে আর্যভট্টের অবদান ব্যাখ্যা করো, অথবা চরক সংহিতা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা প্রাচীন ভারতের সুশ্রুতের অবদান, সুশ্রুতের অবদান এবং প্রাচীন ভারতের আয়ুর্বেদ টিকা, আয়ুর্বেদ সম্পর্কে টিকা, একই রকম প্রশ্ন হবে, সুশ্রুত এবং আয়ুর্বেদ। তারপরে ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব থেকে দুটো প্রশ্ন করবে, এই দুটোই আসবে পরীক্ষাতে। একটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় এবং তার যে দুটো ভাগ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটো ভাগ হচ্ছে কেন্তুম আর শতম। কেন্তুম শতমকে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আছে। কেন্তুম শতমের আমি প্রথমেই বলেছি 10টা ভাগ আছে, আর্মেনীয়, আলবানীয়, বাল্টোস্লোভিক এই সমস্ত ভাগগুলো আছে, ইরানীয় আছে। তো কেন্তুম শতমের এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি ভাগের পরিচয় দাও, ভাষাগোষ্ঠীর 10টি ভাষাগোষ্ঠীর নাম লেখো, এই একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে যা জানো লেখো। ভারতীয় আর্য ভাষার 3টি স্তর, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য, আর্য ভাষার 3টি স্তর। এছাড়া রয়েছে সংস্কৃতের রচনা। রচনাটা বিভিন্ন বছর বিভিন্ন ভাবে এসেছে। তোমরা মোটামুটি রচনা করতে পারো, তোমাদের প্রিয় কবি হিসাবে একটা রচনা করে যেতে পারো। যেমন ধরো তোমাদের প্রিয় কবি যদি করো কালিদাস করতে পারো, অনেক সময় কালিদাস উল্লেখ করেও দেওয়া থাকে। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ এবং প্রিয় কবি কালিদাসই হতে পারে। এছাড়া কোনো বিশেষ গ্রন্থ যেমন রামায়ণ থেকে, মহাভারত থেকে, বা কোনো একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, বা আমাদের দেশ ঋতু থেকে একটা আসতে পারে। আমাদের যে কালগুলো রয়েছে বসন্তকাল, শরৎকাল এবং তোমার জীবনে একটা স্মরণীয় দিন। এছাড়া আধুনিক বিষয় থেকে যদি আসে সেটা হচ্ছে একমাত্র আন্তর্জালম বা ইন্টারনেট, এটা আসতে পারে। এই রচনাগুলো তোমরা দেখবে। আচ্ছা, এবার আসি ব্যাকরণের ব্যাপারটা। ব্যাকরণের প্রথমেই রয়েছে কারক ও বিভক্তি। কারক বিভক্তিটা অবশ্যই এক একটা কারক ধরে আলোচনা করলে হয়। আমরা যেহেতু এই বছর শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাকরণের মধ্য থেকে বেছে দেওয়া এবং সেগুলোই আসা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার, তবুও আমরা ব্যাকরণের ওই ধারার যেগুলো আসতে পারে সেইগুলো থেকে আলোচনা করছি। বিগত বছরের যে প্রশ্নগুলো সেই ধারাতে তোমরা দেখতে পাবে। তো প্রথমে বলছি ব্যাঘ্রাত বিভেতি নর। বিভেতি মানে ভয় পাওয়া, বাঘ থেকে একটা মানুষ ভয় পাচ্ছে। এখানে সূত্র হচ্ছে ভৃত্যার্থানাং ভয় হেতু সূত্রানুসারে অপাদানে পঞ্চমী, ব্যাঘ্রাত যদি থাকে ভৃত্যার্থানাং, ব্যাঘ্রাত হচ্ছে যে পঞ্চমী বিভক্তি, যেমন নর শব্দের পঞ্চমীর এক বচন নরাত, সেরকম ব্যাঘ্রাত। এছাড়াও রয়েছে সূর্য উদিতে পদ্ম প্রকাশতে, সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। একটা কাজ হলে আরেকটা হয়, সন্ধ্যা হলে পাখিরা নিড়ে ফিরে যায়। সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে এখানে হচ্ছে এটা ভাবে সপ্তমী। বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতঙে যদি দাগ থাকে, একটা বালক হচ্ছে এখানে বাক্যের কর্তা, খুব দ্রুত যাচ্ছে। এখানে গচ্ছতিটার হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার বিশেষণ হচ্ছে দ্রুত,
অর্থাৎ বালকটার যে যাওয়ার ধরন সেটা কেমন না, দ্রুত। দ্রুতম গচ্ছতি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, যখনই সহ শব্দ থাকবে সহযোগে সবসময় তৃতীয়া বিভক্তি হয়। তোমরা 11-এ পড়েছো রামকৃষ্ণেন সহ নরেন্দ্রস্য সাক্ষাৎকার। দেখো রামকৃষ্ণেন নর শব্দের তৃতীয় একবচন নরেন, রামকৃষ্ণেন মানে রামকৃষ্ণের দ্বারা, নর দিয়ে হলে বা তৃতীয়া হলে দ্বারা দিয়া করণ কারক এবং তৃতীয় বিভক্তি বোঝানো হয়। এখানে রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের সাক্ষাৎকার। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, সহযোগে তৃতীয়া বা সহার্থে তৃতীয়া। এবার হচ্ছে পরবর্তী কবিসু কালিদাস শ্রেষ্ঠ। এটা তোমরা একটু মাথায় রাখবে, অনেক সময় হয় কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, আবার অনেকের সময় হয় কবিসু কালিদাস শ্রেষ্ঠ। দুটোই হচ্ছে নির্ধারণ। আমি বললাম যে তোমার সব উৎসবের মধ্যে একটা উৎসব শ্রেষ্ঠ বলো, তুমি বললে আমার উৎসব শারদ উৎসব শ্রেষ্ঠ, সরস্বতী পূজা আমাদের শ্রেষ্ঠ, তাহলে অনেকের মধ্যে একটাকে নির্ধারণ করা আগে নির্ধারণে হয়। এবার নির্ধারণে অনেক সময় ষষ্ঠী হয়, অনেক সময় সপ্তমী হয়। এবার প্রশ্ন হতে পারে যে আমরা চিনব কি করে কোনটা ষষ্ঠী আর কোনটা সপ্তমী। শব্দরূপটা একটু যদি খেয়াল করো দেখবে যে নর শব্দের ষষ্ঠীর বহুবচন নরস্য, নরয়, নরানাম। সেরকম কবি নাম যদি থাকে বা পর্বতানাম যদি থাকে, পর্বতানাম শ্রেষ্ঠ হিমালয়, পর্বতেষু শ্রেষ্ঠ হিমালয়, নরানাম যদি হয় তাহলে কিন্তু ওখানে ষষ্ঠী হবে, নির্ধারণে ষষ্ঠী। আর যদি নরেশু হয়, কবিশু হয়, ষষ্ঠীর বহুবচন যেমন নরে, নরয়, নরেশু। সপ্তমীর বহুবচন যখন আমরা দেখব তখন নির্ধারণে আমরা সপ্তমী করব, কবিশু কালিদাস শ্রেষ্ঠ। এছাড়া রয়েছে মুশিক মার্জারাত বিভেতি, একটা ইঁদুর বিড়াল হইতে ভয় পাচ্ছে, ওই ভিত্তার্থানাং ভয় হেতু। আবার পরবর্তীকালে আমরা এর আগেটা দেখলাম কবিশু কালিদাস শ্রেষ্ঠ, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে, পর্বতগুলির মধ্যে হিমালয় পর্বত শ্রেষ্ঠ, এইরকম আছে। অথবা যদি আসে কোনো একটা অঙ্গ বিকার, জেনাঙ্গ বিকার, যেমন ভিক্ষুক পাদেন খঞ্জ, একটা ভিক্ষুক সে পায়ে খোঁড়া, পাদেন খঞ্জ, এখানে সূত্র হবে জেনাঙ্গ বিকার, যে অঙ্গ বিকার সে অঙ্গেতে তৃতীয় হবে। অর্থাৎ কেউ যদি চোখে কানা হয় তাহলে চক্ষু কানো, কেউ যদি পিঠে কুঁজো হয় পৃষ্ঠেন কুব্জ। এইরকম ভাবে যে অঙ্গটা বিকৃত দেখাবে, সংস্কৃতে বলা হয় যেন অঙ্গিন বিকৃতেন অঙ্গিন বিকার লক্ষ্যতে তত তৃতীয়া স্যার। যে অঙ্গ বিকারের ক্ষেত্রে অঙ্গির বিকার লক্ষ্য করা যায় তাতে তৃতীয় বিভক্তি হবে। অর্থাৎ শুধুমাত্র অঙ্গটাতেই তৃতীয় বিভক্তি হবে, ব্যক্তিকে নয়, অঙ্গটাতে তৃতীয় বিভক্তি হবে। এছাড়া আসতে পারে সর্পাদ বিভেতি, সব প্রাসাদাত প্রেক্ষতে, একজন ব্যক্তি প্রাসাদ থেকে দেখছে, লবলোপে কর্মণ্যধিকরণে চ সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এছাড়া এবার আমরা চলে আসি ব্যাস বাক্য সহ সমাস। সমাস যেমন প্রতিদিনম, দিনম দিনম, গ্রামান্তরম, অন্য গ্রাম, কুম্ভকার, কুম্ভং করতি য স কুম্ভকার, মাতা পিতর, রাজপুরুষ, বিনা পানি, বিনা পানু যশাসা, চক্রপাণি, চক্রপাণি ইব, ভীষ্ম জননী, ভীষ্মস্য জননী, অহর্নিশম, অহশ্চ নিশাশ্চ। যখনই তোমরা চ দেখবে তার অধিকাংশ সময় কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। যেমন আমরা ইংরেজিতে বলি মা, ফাদার এন্ড মাদার, পেরেন্টস বলা হয়, এখানে সংস্কৃতিতে আমরা বলছি মাতা চ পিতা চ পিতরৌ, জায়া চ পতি চ দম্পতি। এইগুলো সমস্ত চ ব্যবহার যেগুলো আছে সেইগুলো অধিকাংশ ক্ষেত্রেই দ্বন্দ্ব সমাস হয়। সিংহ ভয়ম, সিংহাত ভয়ম, ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার, উপকৃষ্ণম, কৃষ্ণশ্চ সমীপম, উপকূলম, কুলস্য সমীপম। এইরকম ভাবে এই সমাসগুলো আসতে পারে। এছাড়া রয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য। দুটো শব্দ থাকবে, তাদের অর্থের পার্থক্য। যেমন এবার গুরুত্বপূর্ণ বাক্যম, বাচ্যম, বলার যোগ্য আর বলা উচিত। আহয়তি, আহয়তে, একজন আহ্বান করে স্বাভাবিকভাবে, আর একজন স্পর্ধাপূর্বক আহ্বান করে। স্বাভাবিকভাবে আহ্বান, আমি কাউকে ডাকলাম। স্পর্ধাপূর্বক আহ্বান, একটা যোদ্ধা আরেকটা যোদ্ধাকে স্পর্ধাপূর্বক ডাকছে, মল্ল মল্লাম আহয়তে, একটা যোদ্ধা একটা যোদ্ধাকে নির্দেশ স্পর্ধাপূর্বক ডাকছে যুদ্ধ করার জন্য। পুত্রিয়তি, পুত্রিয়তে, ভুনক্তি, ভুনক্তে, আচার্য, আচার্যানি, মহারাজ, মহারাজা ইত্যাদি। এগুলো তোমরা শব্দ যেগুলো অর্থ পার্থক্য থেকে পেয়ে যাবে। এবার আসি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশে রয়েছে সর্বজনেভ্য হিতম, সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্য। শব্দং করতি, শব্দায়তে, বিদ্যা এব রত্নম, বিদ্যারত্নম, রঘ অপত্যম পুমান, রাঘব, ব্যাকরণং ব্যক্তি, বৈয়াকরণ, শিব অশ্ব দেবতা, শৈব, জননাং সমূহ, যেখানে অনেক মানে অনেক মানুষ আছে তাকে আমরা বলি জনতা, জননাং সমূহ জনতা, পুনঃ পুনঃ পশ্যতি, দরিদৃশ্যতে, জ্ঞাতুম ইচ্ছতি, জিজ্ঞাসতে, জ্ঞা তুমুন, জ্ঞা মানে জানা, তার সঙ্গে তুমুন, জানার ইচ্ছাকে আমরা বলি জিজ্ঞাসা, জ্ঞাতুম ইচ্ছতি, জিজ্ঞাসতি।
হন্তম ইচ্ছতি, তাছাড়া রয়েছে পুত্রমিব ইচ্ছতি, লক্ষ্মী মতুক লক্ষ্মীবান বা লক্ষ্মীমত, শিব অন শৈব, পৃথা অন পার্থ, এইরকম ভাবে পরিনিষ্ঠিত রূপগুলো আসতে পারে। আপাতত এখানেই এটা বেশ। স্যার এতক্ষণ দীর্ঘ আলোচনা করলেন, মোটামুটি আমরা 80 নম্বরের উপরে আলোচনা সারলাম। শুধুমাত্র কিছু এমসিকিউ এবং এসিকিউ বাদ থেকে গেল। সেটা বলাই বাহুল্য যে আমরা যদি খুব ভালোভাবে টেক্সটগুলোকে পড়ি তাহলে সেখান থেকে আমরা উত্তর করতে পারবো। একটা ছোট্ট জিজ্ঞাসা, সব বিষয়েই মোটামুটি আমরা করে থাকি। এসিকিউ এর ক্ষেত্রে কি অতিরিক্ত যে প্রশ্ন থাকছে সেগুলো লিখে আসবে ওরা? এসিকিউ হ্যাঁ লিখে আসতে পারে, যেহেতু এমসিকিউ একটা নির্দিষ্ট ছক রয়েছে সেখানে তোমরা যেতে পারবে না, কিন্তু এসিকিউ এতে অবশ্যই অতিরিক্ত লিখতে পারো। এবং এসিকিউ এর ক্ষেত্রে যেগুলো উত্তর হবে সেটা কিন্তু মানে যাকে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তোমরা যদি সেটাকে সুন্দরভাবে আন্ডারলাইন করো, কোটেশন দাও, বা তোমার দেবনাগরী হরফে, পূর্ণ বাক্যে দেবনাগরী হরফে লেখো, তাহলে কিন্তু আরো সুবিধা হয়। বেশ, আজকের আলোচনা দীর্ঘায়িত আর করছি না। স্যার কিন্তু বারবার বলেছেন, যেটা বিদায় নেওয়ার আগে যেটা বলেনি, মানে গত বছর এবং তার আগের বছর, এই 2 বছর কিন্তু আমরা দীর্ঘ আলোচনা স্যার করেছেন বিভিন্ন চ্যাপ্টারের উপরে, গ্রামারের উপরে। যার একটু মনে হবে যে কোথাও খামতি থেকে গেল বা কোথাও একটা অজানা থেকে গেল, তাদের উদ্দেশ্যে বলবো 2024 এবং 2023 এই কম্পন দাস ইউটিউব চ্যানেল সার্চ করে সংস্কৃত এই সাবজেক্টটা বা সংস্কৃত সাবজেক্টের বা বিষয়ের 2023 এবং 24-এর ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আমরা ভীষণই আশাবাদী তোমাদের প্রত্যেকের ফল খুব ভালো হবে। আর আমরা চাইবো তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানকে আরো ভালোভাবে কিভাবে উপস্থাপন করতে পারবো, বা তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে দিও, আমরা স্যারদের কাছে পৌঁছে দেবো এবং তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার পরীক্ষা খুব ভালো হোক, আমাদের দিক থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নমস্কার।